আসসালামু আলাইকুম, সবাইকে গবেষণা লার্নিং একাডেমির পডকাস্টে স্বাগতম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন জনাব রাকিবুল ইসলাম, ম্যানেজার ইলেকট্রিক্যাল বেঙ্গল সিমেন্ট লিমিটেড। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজের সুবিধা কেমন, সুযোগ কেমন আছে, কোন কোন সেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা কোন কোন সেক্টরে বেশি অ্যাপ্লাই করতে পারে। তো প্রথমে আমি জানতে চাইবো, বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমাধারী যারা আছেন তারা কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি কাজের সুযোগ পান, বা কোন কোন সেক্টরে সামনে কাজের সুযোগ হতে যাচ্ছে। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমিকে আমাকে এই পডকাস্টে ইনভাইট করার জন্য। তো আমার ক্যারিয়ার থেকে আমি চেষ্টা করব ছোট ছোট বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিএসসি যেটাই হোক না কেন, আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, এবং আপনারাও সার্চ করলে বুঝতে পারবেন, যে আমাদের আরএমজি সেক্টরটা, অর্থাৎ আমাদের যেটা গার্মেন্টস সেক্টর বলি, সেটা আমাদের দেশে অনেক বেশি এবং এখানে সহজে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পাশাপাশি আর সব ইন্ডাস্ট্রিগুলো, যেমন প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, এগুলোতেও, এবং সিমেন্ট, স্টিল, এগুলোতেও কিন্তু অনেক বেশি চাহিদা আছে। এবং মোট কথা হচ্ছে, যেখানেই ইলেকট্রিক্যালের বিষয়টা আছে সেখানেই লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের শুধু যে ইলেকট্রিক্যালের কাজই করতে হবে বিষয়টা ওরকমও না। ইলেকট্রিক্যাল একটা বিশাল বড় একটা জায়গা, এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। এখানে যে যার মেধা বা যার যেদিকে ইন্টারেস্ট ফিল হয় সে সেভাবে যেতে পারে। বাট এখানে যেমন অটোমেশনের বিষয় আছে, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স আছে, তারপরে এর ভেতরে আরও আইওটির বিষয়গুলো আছে। তো সব কিছু মিলে যে যেটাতে ইন্টারেস্ট ফিল করে সে সেদিকে যেতে পারে, সে সেক্টরটাতে যেতে পারে। এবং সামনের দিনে যেটা হবে, আমাদের এআই এর যুগ চলে আসছে। তো আমাদের এটাতে ডেফিনেটলি এআই বেসড আমাদের সামনের দিকে ফোকাসড রাখতে হবে, কারণ আমাদের নেক্সট জেনারেশন যারা সামনে আমাদেরকে বিট করবে, অর্থাৎ আমাদের আপকামিং যে জেনারেশন আসতেছে, তারা কিন্তু কোডিংয়ের ওপরেই আসতেছে। সো আমাদের এই কোডিংটাকেও আমাদের কিন্তু ফোকাস করতে হবে। শুধুমাত্র যে ইলেকট্রিক্যালি ফোকাস থাকতে হবে বিষয়টা কিন্তু সেরকমও না। তো এটা অনেক বড় একটা বিষয়, আমি খুব ছোট করে বললাম। আচ্ছা, এআই এর বিষয়টা যেহেতু আপনি বলছেন, আমরাও এআই নিয়ে কাজ করি বা আইওটি নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমি একটা কিছু বলতে চাই যে মেশিনের ক্ষেত্রে আমরা এআই কিভাবে ব্যবহার করতে পারি। আমরা যেটা করতে পারি, যেটা হচ্ছে মেশিনের বিভিন্ন রকম সেন্সর থাকে, বিভিন্ন রকম সেন্সরের ডাটা থাকে, টেম্পারেচার, প্রেশার, ময়েশ্চার, লেভেল, ফ্লো। সো এই ডাটাগুলো আসলে প্রতিনিয়ত কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলোর উপর আমরা মেশিন লার্নিং ইউজ করে আমরা প্রেডিকশন করতে পারি যে আমাদের মেনটেনেন্সটা কীরকম হবে, মেনটেনেন্সটা কতদিন পরে করতে হবে, সেটা ইমিডিয়েটলি করতে হবে, 15 দিন পরে, 1 মাস পরে, নাকি আমি 6 মাস পরে করব। সো ওইসব ডাটা দেখে অটোমেটিক্যালি সে একটা প্রেডিকশন করবে। প্রেডিকশন অনুসারে আমরা আসলে মেনটেনেন্সের একটা ভালো প্ল্যান করতে পারি। এটা পুরোপুরি গাইডলাইনটাই আমাদেরকে প্রোভাইড করতে পারে, এবং সেটাকে আমরা ফলো করে আমাদের সেই মেনটেনেন্সের কাজ যেগুলো থাকে, যেমন আমাদের এগুলো নর্মালি থাকে হচ্ছে যে প্রেডিক্টিভ মেনটেনেন্স, অথবা হচ্ছে আপনার প্রিভেন্টিভ মেনটেনেন্স বলা যায়। তো এটাই মেইনলি যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে আমাদের ব্রেকডাউন মেনটেনেন্সে চলে যেতে হয় না। আর যখন ব্রেকডাউন মেনটেনেন্সে যায় না, তখন মেশিনটা ফুললি এফিশিয়েন্টলি সেই মেশিনটা আমরা ইউটিলাইজেশন করতে পারি। ওকে, পাওয়ার সেক্টরে সুযোগটা কেমন থাকছে? ডেফিনেটলি পাওয়ার সেক্টরে, বিশেষ করে আমাদের দেশে তো পাওয়ারের অনেক চাহিদা, এবং সে তুলনায় পাওয়ারের খুব বেশি প্রোডাকশন নাই বললেই চলে। সো আমাদের এই বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রিনিউয়েবল এনার্জি যেটা আছে, তো সেটার উপরে আমাদের বেস করে নেক্সট ভবিষ্যৎটা মনে হয় আগাবে। কারণ আমাদের দেশটা জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ না, আর যেহেতু জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ না, তখন আমাদের প্রাকৃতিক সোর্সের উপরেই আমাদের ডিপেন্ড করতে হবে। আর এটার মেইন সোর্সটাই হচ্ছে যে আমাদের সোলার প্যানেল। সো আমরা যদি এই রিনিউয়েবল এনার্জিতে থাকতে পারি বা এটার উপরে আমরা নলেজ গ্যাদার করতে পারি, ডেফিনেটলি আমাদের সামনের দিনগুলো ভালো হবে। চায়নার সাথে অলরেডি মনে হয় আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যে রিনিউয়েবল এনার্জির উপর সোলার প্যানেল তৈরি করার, ফ্যাক্টরি করার জন্য। তো অদূর ভবিষ্যতে হয়তো সেটা হবে। হইলে বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বিশাল একটা সুযোগ তৈরি হবে সোলার প্ল্যান্টের। সোলার মেগাওয়াট আকারে আমরা হচ্ছে সেটা ন্যাশনাল গ্রিডে হয়তো পাবো। ডেফিনেটলি, কারণ আমাদের যতটুকু আমরা জানি, আমাদের এখানে উইন্ড মিল ছিল আর কি, যেখান থেকে আমাদের খুব বেশি আউটপুট আমরা পাই না।
সো আমাদের কিন্তু অনেক জায়গা আছে যেগুলো বিশেষ করে মানে সোলারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে জায়গাগুলো শুধু শুধু পড়ে আছে অথবা কোনো কাজ নেই, এই জায়গাগুলো আমরা ইউটিলাইজ করতে পারি। হয়তোবা সেদিকে গভর্নমেন্ট মুভ করতেছে, অথবা যারা ইনভেস্টর আছে দেশের বা দেশের বাইরে, তারাও মেবি এদিকটায় ফোকাসড হবে আর কি। সো আমরা বলতে পারি যে ইন ফিউচারে সোলারের উপর একটা বড় ডেফিনেটলি সোলারের উপরে আমাদের উপায় নেই, তো আসলে আমাদের সোলারের উপরে ফোকাসড হওয়া ছাড়া উপায় নেই। কারণ আমাদের যদি নিজস্ব জ্বালানি সক্ষমতা থাকতো তাহলে আমরা ডিফারেন্ট থিঙ্ক করতাম আর কি। সো যেহেতু এটা নেই, আমাদের জ্বালানি নিয়ে এসে এটা করতে হবে, এটা আসলে খুবই মানে ডিসকন্টিনিউ হওয়ার সম্ভাবনাও থাকে। এবং বর্তমানে যেমন মানে World War III কিনা এরকম একটা কনফিউশনে যখন পুরো পৃথিবী কাঁপতেছে, সে সময় তো আমাদের জন্য আরো বিগ চ্যালেঞ্জ, একটু এদিক সেদিক হলেই ফুয়েলের ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখন ফিউচার নিয়ে কথা বললাম, এখন প্রেজেন্টে আসি। যেটা হচ্ছে আপনি বেঙ্গল সিমেন্টে এজ এ ফ্রেশার হিসেবে যখন কোনো ইঞ্জিনিয়ার রিক্রুট করেন, আপনারা আসলে কি আশা করেন তার কাছ থেকে, কি কি স্কিল তার কাছ থেকে আশা করেন, এবং ওই স্কিলগুলো আসলে একাডেমিক কারিকুলামে পাওয়া যায় কিনা? সে বিগ কোশ্চেন। আসলে আমার সৌভাগ্য হয়েছে বা ছোটোখাটো একটা মানে আমি ভাইভাতে বসার সুযোগ পেয়েছি, ভাইভা নেওয়ার সুযোগ পেয়েছি। সেই ক্ষেত্রে আমি কি যতগুলো মানে সিভি সিলেক্ট করেছি ফার্স্টে, যেটা প্রিলিমিনারি যে স্টেজ থাকে আর কি সিভি সিলেকশনটা, সেখানে আমরা প্রথমে প্রায়োরিটি দেই যে আসলে সে কতটুকু তার যে ভার্সিটি লাইফ ছিল সেখানে তার সেই টাস্কগুলো সে কতটুকু কমপ্লিট করতে পারছে প্রপারলি। এরপরে দেখতে হয় আসলে সে কোথাও এক্সট্রা কি ট্রেনিংটা করলো। তারপরে আমরা দেখি যে তার এক্সপিরিয়েন্সের বিষয়টা ফোকাসটা সে কোন দিকে ছিল। সে আসলে আমরা যেমন সিমেন্টে যদি আমরা চিন্তা করে থাকি, তো ডেফিনেটলি আমরা প্রেফার করব সিমেন্টে কারা কারা কাজ করেছে সেগুলোকে আমরা মানে সামনে নিয়ে আসবো। তো এই হলো বেসিক। আর এরপর যখন আমরা ভাইভাতে ভাইভাতে কল করার পরে আমাদের মেইন টার্গেটটাই থাকে যে তার মেইনটেনেন্স, বিশেষ করে মেইনটেনেন্সের উপরে হয়। তো মেইনটেনেন্সে তার কতটুকু স্ট্রং পয়েন্টটা আছে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো যে আমাদের ভার্সিটিতে যে কারিকুলাম থাকে সেখানে সময়টা অনেক কম থাকে। মানে এত শর্ট টাইমের মধ্যে এত বেশি কিছু পড়ানোর চেষ্টা করা হয়, কারিকুলামটা এভাবে ডিজাইন করা, সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে গিয়ে ওই জিনিসগুলো খুব বেশি হাতে পাওয়া যায় না। এটা 10%ও কিনা, আমার লেস দেন 10%, আই থিঙ্ক সো। তো এই ক্ষেত্রে যেটা হয় ডেফিনেটলি সেই যেহেতু জব মার্কেটে একটা বিশাল কম্পিটিশন বাংলাদেশের ক্ষেত্রে, তো অবশ্যই সেখানে তাকে নিজে থেকে এক্সট্রা কিছু বিষয় বা এক্সট্রা কিছু কিছু মানে তার ভালো লাগে, মানে একটা বিষয় চাপায় দেওয়া না, তার নিজের ইন্টারেস্ট ফিল হয় এরকম একটা সেগমেন্ট তাকে চুজ করতে হবে। এবং সেটার উপর তাকে ওয়ার্কশপ করতে হবে, অসংখ্য ট্রেনিং করতে হবে, এক্সট্রা স্টাডি করতে হবে, নিজে থেকে ওইটার উপর প্র্যাকটিক্যাল নলেজ এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এরপরে যদি সে যে কোনো এই টাইপের আমাদের ভাইভাতে আসে কথা বলার জন্য, তখন আমরা চেষ্টা করি যে হ্যাঁ আমাদের বেসিক একদম মিনিমাম যতটুকু না হলে না, যেহেতু সে ফ্রেশার, অতটুকু নলেজ তার আছে কিনা। তারপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো সেন্সর বেসড, আগে হয়তো এরকম এতটা সেন্সর বেসড ছিল না, এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে অনেক আধুনিক সেন্সর সব ইউজ হয়। ফ্যাক্টরিগুলো হ্যাঁ। অটোমেটেড, এবং এগুলা তো আমরা অ্যাকচুয়ালি কারিকুলাম, একাডেমিক কারিকুলামে অ্যাকচুয়ালি পাই নাই। না, এগুলো তো কারিকুলামে আমরা হয়তো শিখেছি সেন্সর কি কিভাবে কাজ করে, হ্যাঁ। বাট প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয় স্ট্রাকচারটা হয়তো বা দেখানো আচ্ছা। হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু এমনও আছে যে দেখা যায় যে তাদেরকে যদি বলা হয় যে একটা সেন্সর দিয়ে যে এটা আসলে একটা প্রক্সিমিটি সেন্সর যদি তাকে দেয়া হয়, ওই সেন্সরটা আসলে সে মানে ক্লিয়ার করে বলতে পারবে কিনা আমি ডাউট ফিল করতেছি যে এটা আসলে পিএনপি এনও অথবা এনপিএন এনও বা অনেকের এনপিএন ক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রক্সিমিটি সেন্সরটা কি সেটাও অনেকে জানা থাকে না। তো এরকম আসলে এটা আসলে বিষয় হচ্ছে সেটা হলো যে মানে 5 ইয়ার্স ব্যাক যেটা হয়েছে আর কি, সেটা আমার মনে হয় যে এখন তো এআই এর যুগ চলে আসছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, অনেক কিছুই আছে। তো এখন একটু সার্চ করলে কিন্তু অনেক রিসোর্স পাওয়া যায়, আগে কিন্তু এটা পাওয়া যায় না। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয় যে অনেক স্টুডেন্টরা আমরা পেয়েছি যে আসলে অনেক কিছু শিখতে চায়, তার আগ্রহ প্রচুর, কিন্তু কি শিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, সেই বিষয়ে আসলে ওই গাইডলাইনটা আসলে প্র্যাকটিক্যাল গাইডলাইনটা আসলে একাডেমিতে পাওয়া যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোথা থেকে স্টার্ট করবে, কি কি জিনিস শিখতে হবে, কি কি লাগে, সেই জিনিসগুলো যদি আগে থেকেই তারা গাইডলাইনটা পাইতো তাহলে শেখাটা অনেক সহজ হয়ে যায়।
কারণ বর্তমানে এই অনলাইনের যুগে আসলে যে কোনো কিছু ইচ্ছা করলে গুগল করে লার্ন করা যায়, এআই বিভিন্ন টুল আছে, ChatGPT আছে, অনেক কিছু ইচ্ছা করলে লার্ন করা যায়। বাট আমার মনে হয় ফ্রেশার হিসেবে তাদের জন্য একটা গাইডলাইন দরকার। হ্যাঁ, ডেফিনেটলি। স্টেপ বাই আসলে স্টেপ একটা গাইডলাইন দরকার। ফ্রেশাররা মানে তারা যখন ভার্সিটিতে থাকে তখন তাদের সামনে একটা রঙিন একটা দুনিয়া থাকে, যে আমি এখানে কোর্সটা শেষ করলেই হয়তো আমি একটা ভালো একটা জব পেয়ে যাব, একটা মানে এরকম একটা রঙিন চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে। এটা আমাদের মধ্যেও ছিল, কিন্তু ফিল্ডে আসার পরে তারা বারবার হোঁচট খায়। এক্ষেত্রে আমি মনে করবো যে 90% দোষটাই হচ্ছে যারা সিনিয়র আছে বা আমরা যারা চাইলে কিছু একটা বলতে পারি, মানে আমাদেরও সৎ উদ্দেশ্য লাগবে যে আমরা ছোটদেরকে টেনে তুলবো বা তাদেরকে একটা, কারণ আমরা তো লাইফের অনেকটা সময় পার করে ফেলছি, ওদের তো অনেক সম্ভাবনা রয়ে গেছে, সেটা কিন্তু ওরা দেশের জন্য কাজে লাগাইতে পারে, সার্বিকভাবে নিজের জন্য কাজে লাগতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয় মানে এটা আমাদের সামাজিক যে ব্যবস্থা সেটাকেই দায়ী করব আমি, কারণ আসলে এই জেনারেশনে আসার পরেও দেখি অনেকে শেখাইতে চায় না। এটা একটা কমন So, একটা প্রবলেম। এটা অবশ্য একদিকে না, যে শেখাইতে চায় এবং যে শিখতে চায় দুইটার একটা অ্যালাইন হইতে হবে একটা জায়গায়। যে শেখাতে চাচ্ছে তাকেও আগে আসতে হবে, যে শিখতে চাচ্ছে খিদাটা কিন্তু তার থাকতে হবে। তো ওই খিদাটা যদি থাকে, যেখানে রিসোর্স আছে আমার মনে হয় তাকে সেখানে গিয়ে বারবার নক করতে হবে এবং ডেফিনেটলি সেখান থেকে কিছু না কিছু লার্ন করতে হবে। এবং এটা সহজে হবে না, এটা তাকেই রিসোর্স করতে হবে আমি কি শিখতে চাই এবং এটার জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো, তাকে সেই প্ল্যাটফর্মে গিয়ে মুভ করতে হবে, সেখানে গিয়ে কথা বলতে হবে। আসলে সেটা যদি তার অ্যালাইন হয় ওখানে সময় দিতে হবে। ওকে, তো আমরা মোটামুটি বুঝলাম যে একটা রেডি ফ্যাক্টরিতে স্কিলড ইঞ্জিনিয়ার চায়, সবসময় Definitely. স্কিলড ইঞ্জিনিয়ার তারা রিক্রুট করতে চায়। তো যেহেতু একাডেমিতে আমাদের স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে খুব একটা নলেজ দেয় না, খুব একটা ধারণা দেয় না এবং কাজের সুযোগ সময়টাও পাওয়া যায় না আর কি। তো সেই ক্ষেত্রে থিওরিটিক্যাল বেজ আমরা পড়াশোনা করি, তো সেই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে 3টা বা 5টা স্কিল কি কি তারা অর্জন করতে পারে ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে, সেই বিষয়ে যদি একটু গাইডলাইন দেন তাইলে আমার মনে হয় যারা শুনছেন আজকের প্রোগ্রামটা তাদের জন্য উপকার হবে। আমার কাছে এটা খুব বেশি মানে বড় কিছু মনে হয় না, কারণ আমি যদি নিজেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ফিল্ডে যদি নিজেকে সেট করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে সময় এবং যতটুকু ইনভেস্ট করার বিষয় সেটা করতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমেই তাকে ইলেকট্রিক্যালের বেসিক যে নলেজটা আছে এটা খুবই স্ট্রংলি জানতে হবে। মানে আমি যদি ওই মানে থিওরিটিক্যাল বিষয়টা যদি আগে না জানি, বেসিক জিনিসটা যদি না জানি, তাহলে আমি কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দুর্ঘটনা ঘটাবো। কারণ অন্যান্য ডিপার্টমেন্টে কি হয়, মানে একটা সুযোগ থাকে ফেইলিউর হলে আমার প্রজেক্টটা হয়তো বা ফিনান্সিয়াল কস্টগুলো নষ্ট হয়ে গেল, কিন্তু ইলেকট্রিক্যাল বিষয়টা তো লাইফ রিস্ক। সো ডেফিনেটলি আগে এখানে খুবই কনসেপ্ট ক্লিয়ার করে প্রথমে থিওরিটিক্যালটা আগে জানতে হবে। ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বেসিকগুলো অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট এটা থাকতে অবশ্যই হবে। কনসেপ্ট থাকতে হবে। কারণ হচ্ছে ধরেন একটা ফ্যাক্টরি, বা আমি যদি একটা ফ্যাক্টরি উদাহরণ দিই, একটা শুরু হয় ইলেকট্রিসিটি দিয়ে, জেনারেটর থেকে স্টার্ট হয়, ওখান থেকে পাওয়ারটা যাচ্ছে কোনো একটা প্ল্যান্টে, মেশিনে। সো ইলেকট্রিক্যাল বিষয়গুলা সবার আগে চলে আসে। হ্যাঁ, তারপরে অটোমেশন, যেহেতু বিভিন্ন রকম মেশিনগুলা অটোমেটেড হ্যাঁ, রান করে, তো ফার্স্ট সে জাস্ট মানে তার যেটা প্রথমে লাগবেই সেটা হচ্ছে, যদি আমি বলি প্রথমে তাকে লাগবে হচ্ছে যে সে থিওরিতে এই বিষয়টা কনফার্ম যে আমি এটা জানি, এটা এই হয়, তাকে এই জিনিসটাকে জানতে হবে। বা এখানে সেফটি বিষয়টা তার আগে জানতে হবে যে হ্যাঁ এইটা করলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেকেন্ড থিং, তাকে মানে যে মেশিনগুলো আসলে মানে যে সেক্টরটাতে, সব সেক্টরে তো সেম মেশিন না, ওই মেশিনগুলোর উপরে তাকে একটা বেসিক আইডিয়া রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপর যেটা করতে হবে, সে যদি অটোমেশন ফিল্ডে কাজ করার মুভমেন্ট থাকে বা ইচ্ছা থাকে, তাহলে অটোমেশনের উপরে তাকে স্টাডি করতে হবে। অটোমেশনের ক্ষেত্রে কি কি ফিল্ডে অটোমেশনের মধ্যে তো অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে সবাই অটোমেশন বলতে আমরা শুধু পিএলসি প্রোগ্রামিংটাই বুঝি। আসলে একটা অটোমেশন হচ্ছে পুরো একটা নাম, এর ভেতরেও অনেকগুলো সেগমেন্ট আছে। তো এখন তাকে দেখতে হবে সে কি আসলে পিএলসি করলে পিএলসি কোনটা করবে। এখন এটার মধ্যে কমিউনিকেশনের বিষয়গুলো আছে, যে এটা একটা পিএলসি আর একটা পিএলসিতে কমিউনিকেট করতেছে, তারপর পিএলসি দিয়ে ভিএফডিতে কমিউনিকেট করতেছে, অনেক সেন্সর আছে যেখানে অ্যানালগ সিগন্যাল আছে, ডিজিটাল সিগন্যাল আছে, ইনস্ট্রুমেন্টেশনের বিষয় চলে আসতেছে। তো এই জিনিসগুলো কিন্তু তাকে মানে স্কিল বিল্ড আপ করতে হবে, না হলে সে হয়তোবা জবটা পেয়ে যাবে
কিন্তু জবটা সে আসলে চাইলেও Continue কন্টিনিউ করা করতে কঠিন। পারবে না, কঠিন কঠিন হয়ে যাবে আর কি। কারণ ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি কেউ কাউকে শেখায় না, তো এটা নিজেকেই শিখতে হবে। সেক্ষেত্রে যেটা হয়, যদি নিজের কোনো এই ধরনের হেল্পিং হ্যান্ড না থাকে, স্বাভাবিক থাকবে না, তখন এই ধরনের যে প্রতিষ্ঠান, আমি বলেই ফেলেছি এই যে বাইরের গবেষণা লার্নিং ইনস্টিটিউট আছে, ওনারা খুব সুন্দর করে জুনিয়রদেরকে এত সুন্দর ওয়েলকাম করে এটাকে শেখাচ্ছে, ধরে ধরে শেখাচ্ছে। এই অপরচুনিটিটা মনে হয় মিস করি, যে আমি যদি আরো আগে পেতাম, তাহলে হয়তো বা আজকের পজিশন থেকে আরো ভালো জায়গায় থাকতে পারতাম। তো আচ্ছা। এখন নতুনদের জন্য এটা এই ধরনের অপরচুনিটি, মানে এরকম তো আরো অনেকগুলো সেগমেন্ট আছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এসে তাদেরকে লার্ন করা উচিত। আমার ক্ষেত্রে পার্সোনালি যেটা ছিল, যে আমি যখন জবে জয়েন করি ঘোড়াশালে, আমি কোকাকোলা প্ল্যান্টে কাজ করেছি। তো ওখানে দেখা যায় যে প্রথম 2-1 বছর তো কিছুই চিনি না, কোনো কিছু সেন্সর টেন্সরে মানে কোনো কিছুই ফিজিক্যালি এগুলো আগে কখনো দেখি নাই, পিএলসি আগে কখনো দেখি নাই, দেখেছি ওইরকমভাবে এত ভ্যাস্টলি দেখা হয়নি, যে এত কিছু কন্ট্রোলার থাকে, এত ইনপুট আউটপুট থাকে, এগুলো দেখা হয়নি। তো এগুলো নিয়ে প্রথমে খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো দেখা যায় যে কোথাও শিখতে গেলেও তো মানে ওরকম রিসোর্স ছিল না তখন অনলাইনে, যে কোনো একটা কিছু আমি খুঁজবো, সার্চ করব, পাবো। তো দেখা যায় যে আমি ঘোড়াশাল থেকে ট্রেনিং করার জন্য চলে আসতাম ঢাকায় প্রতিদিন, আবার চলে যেতাম। তো অনেকটা সময় চলে যেত, আবার অফিসও করা লাগতো। তো সেটা একটা কঠিন বিষয় ছিল আমাদের জন্য। বাট বর্তমানে এখন অনলাইনে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু সার্চ করলে আমরা লার্নিংয়ের সুযোগ থাকে। সো আমরা যে প্রবলেমটা ফেস করেছি আসলে, বর্তমানে যারা আছেন তারা এই জিনিসটা আসলে অনেক কম ফেস করে, খুব ইজি পেয়ে যাচ্ছে, ইজিলি পেয়ে যাচ্ছেন অনেক কিছু। ওকে, আচ্ছা, আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল সিস্টেম জানতে হবে, এটার উপর ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে, এই বিষয়ে স্কিল ডেভেলপ করতে হবে। দেন অটোমেশনে আমরা আসলাম, অটোমেশনে আমরা পিএলসি, ভিএফডি, এইচএমআই, স্ক্যাডা, সো এইসব বিষয়গুলো জানলাম। তারপরে আমরা ধরেন আমরা মেশিন মেইনটেনেন্স জানতে হবে, মেইনটেনেন্স জানতে হবে। মেইনটেনেন্স আসলে একটা ওয়ার্ড না, এর মধ্যেও আসলে অনেকগুলো ভাগ আছে। মেইনটেনেন্স অনেকগুলো প্রকার আছে, মানে সবগুলো জানতে হবে, কোন মেইনটেনেন্সটা কি কখন করে না করে আর কি, সবকিছু বিষয় মিলে। অর্থাৎ ইলেকট্রিক্যালের বিষয়টাতে আসলে প্রথমে দুইটা জিনিস আসে সামনে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, আর একটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল অটোমেশনটা। ওকে, একটা হচ্ছে যে অটোমেশন ইঞ্জিনিয়ার, আর একটা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। ওকে, দুটোই কিন্তু ইলেকট্রিক্যাল, কিন্তু এখানে দুইটা ভাগ হয়ে যাচ্ছে, প্রথমেই ভাগ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বিদেশিদের সাথে যখন আমি কাজ করেছি, তখনও দেখেছি যে ওদের মধ্যে এক্সপার্ট যে আছে, যে ইলেকট্রিক্যাল বিষয়টা নিয়ে কাজ করবে, সে শুধু ওই হার্ডওয়্যার বিষয়গুলো নিয়ে কাজ করবে, আর যে অটোমেশন নিয়ে কাজ করে সে শুধু প্রোগ্রামিং নিয়ে কাজ করে। আবার ইনস্ট্রুমেন্টেশন যে ইনস্ট্রুমেন্টেশন আছে সেই ইনস্ট্রুমেন্টেশন নিয়ে কাজ করতেছে সে, কিন্তু এই যে একটা এটা এই যে সেগমেন্ট গুলো ভাগ করে, তাতে কি হয় যে কোয়ালিটিটা ঠিক থাকে। আমি একাই যে সবই পেরে যাব এরকম কোন স্কিল আমার মনে হয় যে নাই আসলে। সে আসলে আলটিমেটলি কতটুকু কি জানে, এটাও কনফিউশনের বিষয়। আমার মনে হয় কি, ইনিশিয়ালি জবে ঢোকার আগে সবকিছু আমি জানলাম, বাট আমাকে জবে ঢোকার পরে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন সেক্টরটাতে ভালো, ওইটার উপর ডিপেন্ড করে আমাকে আগানো উচিত। বারবার বলতেছি যে তাকে ফিল করতে হবে যে আমি কি মেইনটেনেন্সটা আমি কি পছন্দ করি, এটা মানে মোট কথা হচ্ছে আমার যে কাজটা করতে ভালো লাগে, আমার বোরিং লাগে না। ওকে, তো সেই কাজটা তাকে বুঝতে হবে যে তার ভিতর থেকে চাচ্ছে যে, বা সে ফিল করতেছে যে আমি এদিকটাই মুভ করব। আর একটা জিনিস হচ্ছে যে কাজটা খুবই ভালো, ডিমান্ডেবল কাজ, এবং কাজটা খুব সহজও ধরে নিচ্ছি, তারপর তো আমার ভালো লাগতেছে না, তার মানে বুঝতে হবে এটাতে আমার ইন্টারেস্ট নেই, আর যেটাতে আমার ইন্টারেস্ট নেই এটাতে আমি বেশি দূর মুভ করতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি বেশ কয়েকটা পয়েন্ট পাইলাম। ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এগুলো নিয়ে মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, অটোমেশনে কনসেপ্ট থাকতে হবে, দেন ইনস্ট্রুমেন্টেশন জানতে হবে, দেন ডিজাইনিং সম্পর্কে আমি যদি বলি, ডেফিনেটলি, কারণ একটা ফ্যাক্টরিতে ধরেন মেশিনগুলা বসবে, পাওয়ার সিস্টেম, পাওয়ারের লাইনগুলো আসবে, মেশিনের লাইনগুলো যাবে, সেন্সরের বিভিন্ন লাইন আছে, ইনস্ট্রুমেন্টেশনের বিভিন্ন ডিভাইসগুলো, ইনপুট আউটপুট ডিভাইসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো এই জিনিসগুলো আসলে ডিজাইন ড্রয়িং করার প্রয়োজন পড়ে। এবং আরেকটা জিনিস, দেখা গেল যে আমরা যে একটা মেশিনে কাজ করছি, দেখা গেল যে এটা হয়তো বাইরে থেকে আসছে, বাট এটার যে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা, এটা তো অবশ্যই আমাকে জানতে হবে ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমি আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে আমি এরকম একটা বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি যে ইঞ্জিনিয়ারদের ভাষা কি।
মানে আমি প্রশ্নটা মানে আমি নিতে পারিনি, ফার্স্ট রিসিভ করতে পারিনি যে ইঞ্জিনিয়ারদের ভাষা কি, যে যে দেশে আসে সে দেশের ভাষা বলবে, সমস্যা নেই। আসলে লার্ন করার শেষ নেই, আসলে দোলনা থেকে কবর পর্যন্তই লার্ন করার জায়গা। আসলে ইঞ্জিনিয়ারদের কোনো ভাষা থাকতে হয় না, ইঞ্জিনিয়ারদের কোনো ভাষাই নেই। আমরা মানে বলতে পারি যে আমাদের মুখে যদি একটা কস্টেপ লাগাই দেয়, দ্যাটস ইট, ওর কোনো সমস্যা নেই, একই কথা। মানে আমাদের কোনো ভাষা নেই, আমাদের একটাই ভাষা, সেটা হচ্ছে ড্রয়িং। ওকে, ইঞ্জিনিয়ারদের একটাই ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ড্রয়িং, বুঝতে হবে। আর কিছুই না। কারণ ওই ড্রয়িং এর নিচে হয়তো বা ড্রয়িং এর নাম লেখা আছে, হোয়াটএভার, সেটা চাইনিজ থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ডায়াগ্রামটা তো আর চেঞ্জ হচ্ছে না। ওকে ওকে, ওইটা কিন্তু মানে কনস্ট্যান্টই থাকতেছে। সো আমি ধরে নিচ্ছি যে আমি স্প্যানিশ বুঝি না, আমি শুধু ইংলিশ বুঝি, বা আমি ইংলিশ বুঝি, জার্মান বুঝি না। তো ওই জার্মানেতে আমার দেখার দরকার নেই, দেখলে ভালো, কিন্তু আমাকে অ্যাটলিস্ট তো ডায়াগ্রামটা, আমাকে প্রথম ড্রয়িংটা বুঝতে হবে, যে ড্রয়িংটা কোন লাইন থেকে কোথায় যাচ্ছে, এইটা আমাকে বুঝতে পারলে 80% কাজ হয়ে গেছে। সাপোজ আমি ধরেন একটা পিএলসিতে অনেকগুলো ইনপুট আউটপুট আছে, 100 200 500 ইনপুট আউটপুট থাকতে পারে। তো এতগুলো তো আসলে ফ্যাক্টরিতে অনেকদিন কাজ করলেও মনে থাকবে না, এগুলো মাথায় নিয়ে ঘোরার বিষয় না অ্যাকচুয়ালি। তো এটা আসলে যখন একটা ট্রাবল শুটিং হয়, আপনি আসলে কোন জায়গায় হাত দিবেন, সেটা তো অবশ্যই ড্রয়িংটা দেখে, ম্যানুয়ালটা দেখে, তার উপর কি রোডটা আসলো, এই রোডটা যদি আপনি কোন কোন জায়গায় যাবেন, তাহলে তো খুব ইজি। যদি কোড না থাকে তাহলে কোথায় হলো প্রবলেমটা? সাপোজ ধরেন একটা 1 নাম্বার ইনপুটে একটা প্রবলেম আসতেছে, আমার আউটপুটটা অন হচ্ছে না। সো আমার আউটপুটটা যেহেতু অন হচ্ছে না, সো আমি ধরেন এটা পিএলসির ল্যাডার প্রোগ্রাম দেখে বুঝলাম যে আমার এই 1 নাম্বার আউটপুটের জন্য আমার সাপোজ 1 নাম্বার ইনপুট বা 2 নাম্বার ইনপুটে কোনো একটা সেন্সরের একটা ফিডব্যাক দরকার। তো আমি তখন কি করব, ওখান থেকে ধরেন 2 নাম্বার সেন্সরে গিয়ে ইনপুটে গিয়ে আমি সেন্সরটা চেক করব, ওখানে ফিডব্যাকটা আসতেছে কিনা। সো যদি দেখি যে সেন্সরটা ফল্টি, সো এটা আসলে আমাকে, হ্যাঁ, সো ওটা আসলে আমাকে তো ম্যানুয়াল দেখে, ডায়াগ্রাম দেখে করতে হবে। সো আমাকে মোটামুটি ডিজাইন ড্রয়িং এও মোটামুটি এক্সপার্ট হতে হবে। এবং আপনি যখন এক্সপার্ট, আমি দেখেছি যখন আমরা একটু এন্ট্রি লেভেল থেকে যখন একটু এক্সপিরিয়েন্স হয়, তখন দেখা যায় যে বিভিন্ন রকম ড্রয়িং ডিজাইনগুলো নিজেদেরই করতে হয়। অটোক্যাড ডিজাইনিংগুলা সহজেই এগুলো করা যায়। আচ্ছা, জুনিয়রদের জন্য বলি যে ভাইয়া বলল যে অনেক এক্সপার্ট হইতে হবে। আসলে এক্সপার্ট জিনিসটা এটা কোনো সুইচ অন করার বিষয় না যে একবারে এক্সপার্ট হয়ে গেলাম। আসলে এটা প্রতিদিনই কাজ করতে করতে, প্রতিদিনের একটা সমন্বয় করা একটা ওয়ার্ড, এটার মধ্যে অনেক পরিশ্রম থাকে, অনেক ফেইলিউর থাকে, অনেক প্রবলেম ফেসিং হিস্ট্রিগুলো থাকে, সেগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা বাড়ে, এই এক্সপার্টিসটা বাড়ে যে কি হচ্ছে। এটা এক্সপার্টিসটা আসলে বই পড়ে হওয়া সম্ভব না, এটা আসলে ফিল্ডে কাজ করে ফেইলিউর হলেও কোনো সমস্যা নেই, সেখান থেকে শেখা যায়। তো ওইভাবে আস্তে আস্তে আগাইতে হবে আর কি। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখা গেল যে দুইজন ফ্রেন্ড আছে, দেখা গেল যে একজন ফ্রেন্ডের কনসেপচুয়াল প্রবলেম, কিছু প্রবলেম আছে, তো তারপর দেখা যায় তার জবটা হয়ে যায়। সো আমরা এখান থেকে দেখি যে শুধুমাত্র যে টেকনিক্যাল স্কিল, সেটা কিন্তু জব এনশিওর করে না। এখানে সফট স্কিলের অনেক বিষয় থাকে। আমি শিওর যে আপনি যখন বেঙ্গল সিমেন্টের কোনো ফ্রেশার আপনি নিয়োগ দেন, সেক্ষেত্রে আপনি তার টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সফট স্কিল দেখেন। ফাস্ট ফিল্টারিং তো ওইটাতেই হয়। আচ্ছা, হ্যাঁ। তো সেটা আসলে কি কি স্কিলগুলো আপনারা দেখেন, বা একজন ফ্রেশার হিসেবে কি কি স্কিল তার অর্জন করতে হবে, সেই বিষয়ে আপনি তাদের যদি একটু গাইডলাইন দেন। যদি আমরা মানে ইলেকট্রিক্যালের বাইরে চিন্তা করে থাকি, তাহলে প্রথমে তাকে ডেফিনেটলি অনেস্ট এবং লয়াল হতে হবে। এটা প্রথম কথা। যে অনেকে, যেমন আমি আমার প্ল্যান্টে যেটা করি, সেটা হচ্ছে যাকেই নিয়োগ দেই না কেন, মানে তার সাথে তাকে আমি ফার্স্ট 1 মান্থ আমি তাকে ফুল ফ্রি রাখি, তাকে কোনো অ্যাসাইন করি না কোথাও। যে তুমি এই 1 মাস, তাকে আমি একটা ডায়েরি দিয়ে দেই, তুমি 1 মাস এখানে এই বিষয়গুলো আছে, তুমি বোঝো, না বুঝলে আসো, তুমি লিখে নাও, জেনে নাও। 1 মাস পুরোটাই তুমি ফ্রি। তাকে আমি ডেডিকেট করে কোনো কিছুতে অ্যাসাইন করি না, এবং এই 1 মাস পর আমি তাকে অ্যাসাইন করি, এবং তার সাথে অ্যাসাইন করার আগে আমি বুঝি যে হ্যাঁ, সে কতটুকু গেছে না গেছে। তো এখন যে বিষয়টা হলো, ও যদি এখন আমার কাছ থেকে শুনে গিয়ে যদি সে ঠিক মতো কাজ করলো না, তো কি হতে পারে? আসলে সে তো নিজেকে ফাঁকি দিয়েছে। তো ডেফিনেটলি তাকে আগে অনেস্ট হতে হবে, লয়াল থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের সাথে নিজে কমিটেড হইতে হবে। কমিউনিকেশন প্রথম।
এরপরে হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ার তাকে কিন্তু ওয়ার্কারদের সাথে কথা বলতে হচ্ছে, বিভিন্ন লেভেলে টপ হ্যাঁ। ম্যানেজমেন্ট থেকে ধরে তারপরে ড্রাইভার ফরেন হেল্পারদের সাথে পিপলের কথা সাথে। বলতে হচ্ছে, ফরেনারদের সাথে কথা বলতে হচ্ছে, এমডির সাথে হয়তো কথা বলতে হচ্ছে, তার রিপোর্টিং বসের সাথে কথা বলতে হচ্ছে, নন ম্যানেজমেন্টের যত বাইরের বিষয় পার্টি আছে, যেমন আরইবি, হ্যাঁ তাদের সাথে কথা বলতে হচ্ছে। এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু আলাদা এবং প্রত্যেকের সাথে কিন্তু একই ওয়েতে কমিউনিকেশন করলে কমিউনিকেশন ব্রেক করবে। মানে একজন দেখা যাচ্ছে যে ওয়ার্কার বা ড্রাইভার হেল্পার মানে তারাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তারা যে ওয়েতে বুঝবে এটা তো আসলে উপরের লেভেলে এইভাবে কথা বললে হবে না। আবার উপরে যেভাবে কথা বলতেছি অথবা অনেক কথা বলতে হচ্ছে না, কিন্তু সেইভাবে যদি এদেরকে ট্রিট করি তাহলে কিন্তু হবে না, এখানে একটা কমিউনিকেশন ব্রেক করবে। তো সো এটা আসলে শেখানোর বিষয় খুব একটা না, সিচুয়েশন বুঝে যে এখানে যেভাবে কমিউনিকেট করতে হয় আমার মনে হয় সেটা সেভাবে স্কিলটা এটা টিম ওয়ার্কটাও অবশ্যই করতে হবে। টিমে কাজ টিম করার। ওয়ার্কের বিষয়টা হলো যে আমাদের এখানে আমি একটু নেগেটিভ কথা হ্যাঁ, বলি, আপনার কোনো ইয়া থাকলেও বলতে পারেন, কোনো গল্প Negative- টল্প থাকলে বলতে পারেন। গল্প ওরকম টিম না, ওয়ার্ক করতে গেলে আসলে কি কি team প্রবলেম work ফেস করি করতে আমরা? আমি আসলে আমি আমি টিম লিড করতেছি আমার আমার টিমে 20 জনের ওপর, তো এখন একটু কমছে আর কি, কমে যাচ্ছে। তো ব্যাপারটা হলো যে আমি টিম ওয়ার্ক করতে অনেক অভ্যস্ত এবং টিম ওয়ার্কে আমি খুবই বিশ্বাসী, এবং আমি কখনোই ওই ধরনের সাপোর্ট পাই নাই। আমি যেমন আজকে আমি দুটো কথা বলতে পারছি এবং সেটা আমার সরাসরি প্র্যাকটিক্যাল অর্জন থেকেই বলতে পারছি, আমাকে কেউ হাত ধরে শেখায় নাই, আমি যতটুকু শিখেছি হয়তো বা ধাক্কা খেয়ে খেয়ে শিখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে মানে আমি যখন জুনিয়র থেকে, যখন এখনো জুনিয়র হয়তো বা জানি না সামনে কি হবে, তো আরো অনেক দূর যেতে চাই। তো আমার কাছে আরো যখন ছোট ছিলাম তখন মনে হয়েছে যে ইস আমাকে যদি, আসলে বিষয়টা কি আমি কি ভুল করতেছি, আমি তো কিছু জানতে পারছি না যে আসলে আমি কোন দিকে গেলে ভালো। মানে এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা থাকে, এটা যদি প্রপারলি একটা টিম ওয়ার্কের মধ্যে সে এনভায়রনমেন্ট, এটা তো একটা বিশাল একটা পরিবেশের একটা বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিমের মধ্যে আরেকজন হেল্প করতেছে না, হ্যাঁ, হেল্প করতেছে না, কিন্তু সেই আবার আছে ক্ষেত্রে অনেকে হেল্প করে। হ্যাঁ, ওটা যে আমাকে কিভাবে নিতে হবে? কিভাবে এই এই যে বিষয়গুলো আছে যে তাকে প্রথমেই যে বুঝতে হবে যে হ্যাঁ দরকারটা আমার, খিদাটা আমার। ধরেন আমি একটা টিমের মধ্যে আমরা 10 জন কাজ করছি, 10 জনের মধ্যে আমি একটা মেম্বার, বাকি 9 জন আছেন। সো আমি সবার সাথে কিভাবে কোলাবোরেট করতে পারি, যে পুরা একটা কাজ ডান করতে, যে কারণ আমি এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। সো এই জিনিসটার একটা স্কিল থাকা অবশ্যই দরকার, যে আসলে অন্যান্য টিম মেম্বারদের তাদের প্রয়োজন অনুসারে আমি কিভাবে রেসপন্স করব। এটা আসলে মানে আমাদের এভাবে গাইড করে দেওয়ার বিষয় না, ওটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করবে। তো এখানে যেটা থাকলো যে মেন্টালিটিটা রাখতে হবে, যে আমার মেন্টালিটি আছে যে আমি 5 জনকে সাথে নিয়ে কাজটা করব, এই 5 জনের ভিতরে আমার ইলেকট্রিশিয়ান থাকবে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান থাকবে, হেল্পার থাকবে, আমার সিনিয়র থাকতে পারে। মানে আমার এখানে বিষয়টা হবে ফোকাসড অন ওয়ার্ক, মানে আমি যেটা করতেছি এই কাজটা করতে গিয়ে আমার সবার হেল্প লাগতেছে, আমি সবাইকে সাথে করে নিয়ে অ্যাজ এ টিম এই কাজটা ডান করতে হবে। এখন আমি যদি মনে করি যে না এটা শুধু আমিই করব, ও করবে না, বা ও করবে আমি কেন করব, এই বিষয়টা হলে টিম ওয়ার্কটা হবে না। আচ্ছা, এখানে প্রবলেম পজিটিভ মেন্টালিটিটা থাকতে হবে মেইনলি। অবশ্যই প্রবলেম সলভিং স্কিলটা কতটুকু গুরুত্বপূর্ণ? এটা আসলে ইলেকট্রিক্যালের কাজ করতে গেলে যদি সমস্যা না হয় তাহলে আমরা আছি কেন, তার মানে আমাদের কাজটাই হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে। তো আমাদের যেটা হলো যে আমি যে সেক্টরেই থাকি না কেন সেই সেক্টরটা সম্পর্কে আমাকে সর্বোচ্চ ডিপলি আমাকে লার্ন করতে হবে, যে যতটুকু অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি যত দ্রুত আমি এটা ক্যাপচার করতে পারি। যে হ্যাঁ এই একটা মেশিন, আমার দায়িত্বে 5টা মেশিন আছে, অথবা আমার দায়িত্বে 10টা জেনারেটর আছে, আমার দায়িত্বে অথবা 5টা পিএলসি আছে বা ভিএফডি আছে, যেটাই থাকে হোয়াট এভার, আমাকে ওইটা সম্পর্কে আমি যখন ওই দায়িত্বে আছি ওইটা সম্পর্কে আমার সর্বোচ্চ জানার চেষ্টা করতে হবে। আমাকে টার্গেট থাকতে হবে খুব কুইকলি যেন আমি ইলেকট্রিক্যালের প্রবলেম ধরাটাই হচ্ছে 90% ওয়ার্ক, বাকি 5% হচ্ছে আমি একটা জিনিস অ্যাড করি। সো একটা প্ল্যান্ট শত শত কোটি টাকার একটা প্ল্যান্ট, ডেফিনেটলি। সো এটা যত বন্ধ থাকবে তত কিন্তু লস বাড়তে থাকে, কারণ ওভারহেড আছে, ওভারহেড খরচ আছে, আরও অনেক খরচ ইনক্লুডেড। সো এখানে আমার মনে হয় সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ স্কিল বা গুরুত্বপূর্ণ কেপিআই যেটা বলি, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমি কত দ্রুত সময় আসলে প্রবলেমটা সলভ করতে পারতেছি, সেটাই হচ্ছে আসলে এখানে গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি এটা হচ্ছে ওই যে বললাম যে মেশিনটা সম্পর্কে আমি 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 তো সব একটা ফ্যাক্টরিতে অনেকগুলো মেশিন থাকে, সবগুলোর জন্য তো আমাকে অ্যাসাইন করা হয়নি। তো দেখা যাচ্ছে তাকে যেটার জন্য অ্যাসাইন করা হয়েছে
তাকে সেই জায়গাটুকু ভালো করে তার ক্যাপচার করতে হবে। ওকে, সো এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বলতে পারি যে আপনার প্রবলেম সলভিং স্কিল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তো Definitely. বলাই বাহুল্য আপনাকে Definitely. প্রবলেম সলভিং স্কিলটা সবার আগে না থাকতে থাকলে হবে। তো দরকার নেই। হ্যাঁ, দরকার নাই, থাকতে হবে, কারণ প্রবলেম আসবেই। প্রবলেম যে আসবে কোনো দেখেই তো problem আসবে। আসলে এই মেইনটেনেন্স টিমটা ক্যারি আউট করা। জি জি। সো আমি তাহলে এখানে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি যদি সফট স্কিল বলি, আমরা দেখলাম যে কমিউনিকেশন একটা স্কিল, কমিউনিকেশন, টিম ওয়ার্ক একটা স্কিল, টিমওয়ার্ক, আর আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম। সো এই জিনিসগুলো অবশ্যই অ্যাজ এ ফ্রেশার হিসেবে যারা জব সেক্টরে ঢুকতে যাচ্ছেন, এই স্কিলগুলোর উপর একটু নজর আনা উচিত বলে আমাদের মনে হয়। প্রথমেই উচিত। জি। আচ্ছা, এখন ফ্রেশাররা প্রায়ই আমাদের বলে যে আমাদের আসলে কাজের সুযোগ কোথায়, আমরা কোথায় সুযোগটা পাবো, শেখার সুযোগটা কোথায় পাবো, যেহেতু আমরা একাডেমিতে এই সুযোগটা পাচ্ছি না। সো যেহেতু আমরা একাডেমিতে সুযোগটা পাচ্ছি না, বাংলাদেশের প্রেক্ষিতে কোথায় তারা এই সুযোগটা পেতে পারে, কোনো কোথায় তারা ইন্টার্নশিপ, ওয়ার্কশপ বা এরকম জবে ঢোকার আগে, ফুল ফেজে ঢোকার আগে এই যে স্কিলগুলো তারা প্রাথমিকভাবে শিখতে পারে, এটার সেক্টরগুলো আসলে কোথায় বা সুযোগটা কোথায়, অপরচুনিটি কোথায় আছে? বাংলাদেশের এনভায়রনমেন্টে আমার যতটুকু মানে নলেজ আছে এই সেক্টরটাতে, তাতে আমার কাছে মনে হচ্ছে, আমি যতটুকু জানি, এই ইন্ডাস্ট্রিতে এসে আসলে এরকম ইন্টার্ন করার সুযোগ খুব একটা দেয় না, খুব কম, খুবই রেয়ার হতে পারে। আমার সামনে আসে নাই এখনো, আমি মানে স্পেসিফিকলি বলতে পারবো না। আর না দেওয়াটা স্বাভাবিক, যারা ইনভেস্টর আছেন তারা কখনোই এ ধরনের সুযোগ দিতে চাবে না, কারণ তারা রিস্ক নিতে চায়। রিস্ক নিতে চায় না। আর একটা বিষয় হলো যে তাকে যে আসলে শেখানোর যে সময় বা মেন্টালিটি, এইটা আসলে থাকে না। থাকেও না, আসলে থাকলেও হয়ে ওঠে না। অনেক কিছুই থাকে একটা ইন্ডাস্ট্রিতে, দেখা যাচ্ছে যে যে ডিপার্টমেন্ট হেড আছে বা যে টিম লিড আছে, সে কিন্তু তাকে অনেকগুলো কাজ দেয়া হয়। তো ওই কাজের পাশাপাশি এসে আবার যে জুনিয়রদেরকে এটা মানে ধরে শেখাবে, এরকম আসলে সুযোগ থাকে না। তো ওই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বেশি বেশি লার্ন করার ক্ষুধাটা থাকতে হবে। এবং এখন বাংলাদেশে অনেক লার্নিং সেক্টর আছে, যারা এই সেক্টরটাতে কাজ করতেছে, খুব ভালো ভালো কাজ করতেছে, অনেকেই জানেন আপনারা। তো এই ধরনের মানে ট্রেনিং সেন্টারগুলোতে মুভ করা যায়, কারণ সেখানে সুন্দর সেট আপ থাকে। অথবা এরকমও হতে পারে যে হ্যাঁ, সে ফিজিক্যালি হাতে কাজ এটা শিখলো, এবং ইন্ডাস্ট্রিতে গিয়ে এমন হতে পারে যে তার ইন্ডাস্ট্রিতে যে ডিভাইসগুলো আছে বা ইন্ডাস্ট্রিতে যে মেশিনগুলো থাকে, সেখানে গেলে তারা সে ধরনের গাইডলাইন দিচ্ছে। বা এটা অনলাইন অফলাইন বেস করা যায়, যে আমাকে শুধু যে ফিজিক্যালি আমার হার্ডওয়্যার ধরে শিখতে হবে ওরকম না, আমি হার্ডওয়্যার দেখেও শিখতে পারি। তো এটা এক একজনের এক একভাবে রিসিভ করার ব্যাপার থাকে, বাট লার্ন করতে হবে, এটা হচ্ছে অ্যাট এনি কস্ট। এটা হচ্ছে ফার্স্ট গোল, যে আমাকে লার্ন করতেই হবে। আর ইন্ডাস্ট্রিতে আসলে প্রথমে বলেছি আমি, কেউ কাউকে সহজে শেখায় না। এবং জুনিয়রদের বিষয় যেটা হলো, এরা যথেষ্ট ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে খেয়ে শিখবে। ও একদিন বড় হবে, ওর মেন্টালিটি ভালো হলে চিন্তা করবে আমি ধাক্কা খেয়ে শিখছি, আমি শেখাবো না। তো এটা হয়তো হয়ে আসতেছে, এটা আসলে আমাদের কাউকে না কাউকে ব্রেক করতে হবে। মানে আমার পার্সোনালি আমার প্ল্যান্টে যেটা হয়, মানে আমাকে কেউ কাজ শেখায় নাই, এটা আমি এইভাবে অনলাইন, আমার ধারণা যারা এটা শুনছেন অনেকেই এটাই বলবেন যে এই একই সুযোগটা কথা, কমই থাকে। আর আমি যেটা করেছি সেটা হলো যে আমি কষ্ট পেয়েছি, আমি শিখতে চেয়েছি, আমাকে হয়তো বা স্কোপ হয়ে ওঠে নাই। আমি সিনিয়রদের দোষারোপ করতেছি না, তাদের কাজের প্রেশারে হয়তো হয়ে ওঠে নাই। আর ছোট যারা আছে জুনিয়র, তাদের হয়তো বা ইমোশনটাও বেশি থাকে, একটুতেই ইমোশনাল হয়ে যায়, একটা বস ঝাড়িয়ে দিলে ইমোশনাল হয়ে গেছে। তো বিষয়টা ওরকম না। আমার যেটা করেছি সেটা হলো যে আমার টিমে যারা কাজ করে, আমার একটা রুম আমি ডেডিকেট করে ফেলেছি। ওইখানে আমি সপ্তাহে একদিন আমি সবার ক্লাসরুমের মতো ক্লাস নিই, এবং তাদেরকে একটা হোমওয়ার্ক দেই, এবং তাদের সেই হোমওয়ার্ক অনুযায়ী ছোটোখাটো পুরস্কারের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে যে তাদের মধ্যে ভালো কিছু করার একটা মানে কম্পিটিশন শুরু করে দেয় আর কি। তো আমি আমার সারাউন্ডেড যারা আছে, আমার চিন্তা হচ্ছে আমি ব্যক্তি হিসেবে আমি যদি একটা ভালো কিছু জানি, আমি আমার পাশে 10 জন থাকলে আমি 10 জনকে সেটা শেখাবো। এটা আমার হচ্ছে একটা। সো আমার মনে হয় যারা এই সেক্টরে একটু সিনিয়র লেভেলে আছেন, সবারই এরকম সৎ একটা ইয়া থাকা উচিত, যে সবাই যাতে আমরা ডেফিনেটলি জুনিয়রদেরকে হেল্প কারণ করি। যেমন দেখেন, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছে, আমরা সিচুয়েশনের শিকার।
এই শিকারটা কেন হচ্ছে যে আমরা সবসময় বলি যে 5 বছর 3 বছর 2 বছরের একটা এক্সপিরিয়েন্স না হলে অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে ফ্রেশাররা যাবে কোথায়? ফ্রেশারদের তো বের হয়ে তার এক্সপিরিয়েন্স হচ্ছে না, তাহলে তারা কি চাকরিতে আসবে না? আর যদি না আসে, ঠিক আছে ধরলাম ফ্রেশাররা জব পাচ্ছেই না, পাবেও না, তাহলে সিনিয়রদেরও তো এক সময় শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট লিড কে করবে? নেক্সট লিডার কে? তাহলে সেই জেনারেশনটা তৈরি না করলে তো আসলে দেশ আগাবে না। তো দিন শেষে আসলে দুই পক্ষেরই দরকার, মানে যারা শিখতে চাচ্ছে তাদের শেখার ক্ষুধা এবং ডেডিকেশনটা থাকতে হবে প্রো লেভেলের, এবং যারা শেখাতে চাচ্ছে তাদের কষ্ট করে হলেও একটু তার আশেপাশে যদি 10 জন ছেলে পেলে থাকে, তার উচিত যে হ্যাঁ সে 2টা টার্মস অন্তত এই 10 জনকে শেখায় দিক। আমরা তো ধরেন অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করি এবং অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় বিভিন্ন সার্কুলারের বিষয়ে, এন্ট্রি লেভেলে বা তারও একটু বেশি লেভেলে, ইভেন টপ লেভেলও করা হয়। তো সেই ক্ষেত্রে ফ্রেশাররা অনেক ক্ষেত্রে বলে যে জব হচ্ছে না, জব পাচ্ছি না, বা জবের অপরচুনিটিস কম। বাট যারা ইন্ডাস্ট্রি থেকে যারা যোগাযোগ করছেন তারা বলছেন যে আমরা আসলে আমাদের কাজের জন্য উপযোগী ক্যান্ডিডেট আমরা পাচ্ছি না। এটা একটা বিশাল গ্যাপ। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে গ্যাপটা অনেক 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 বড় গ্যাপ, এটা খুব ছোট না, এটা অনেক বড় গ্যাপ। যে অনেক কিন্তু গ্রাজুয়েশন করা ছেলেপেলে বের হয়ে যাচ্ছে। আমরা এমনও দেখছি যে 3 বছর 5 বছর পর্যন্ত একটা ছেলে বসে থাকে উইদাউট, শুধু জব সার্চ করছে, বড় ভাই বা পরিচিত আত্মীয় স্বজন রেফারেন্স নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে আমার মনে হয় কি 5টা বছর কিন্তু, বা 3 বছর যদি হয়, 2 বছরই আমি ধরে নিলাম, সেটা কিন্তু একটা স্কিল শেখার জন্য কিন্তু যথেষ্ট টাইম না। 5 বছর লাগে না একটা স্কিল শেখার জন্য। আর ওইভাবে শিখে যে আমি মুখস্থ করে এসে আমি যে আমার যে সেক্টরে কোথায় জব হবে আমি জানি না, সেখানে আমার যে ওই স্কিলটা হুবহু আমি ইউজ করতে পারবো, বিষয়টা কিন্তু সেটা না। আমাকে কোর জিনিসটা জানতে হবে যে এইটা, এখন এইটার উপর বেস করেই আসলে আমাকে সামনে মুভ করতে হবে। তো আমার ওই কোর জিনিসটা লার্ন করতে হবে, এটা স্কিলটা বিল্ড আপ করতেই হবে। আর এটা 5 ইয়ার্স দরকার নেই। এটা অনেক সময় দেখা যায় যে ভার্সিটির তো আসলে যে ক্লাস থাকে হয়তো প্রেসারে থাকলো, এটার পাশাপাশি উচিত যে এরকম কোনো ট্রেনিং সেন্টার গাইডলাইনটা নেওয়া, একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে যে সে যদি কানেক্ট করে নিজেকে, সেখানে দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 2 জন হলেও ভালো মানুষ আছে, বা সবাই ভালো, 2 জনের মেন্টালিটি অনেক পজিটিভ। ইভেন তখন তারা তাকে একটা গাইডলাইন দিবে যে হ্যাঁ ঠিক আছে, এটা এরকম করো, ওরকম করো, এই করো, সেই করো। অর্থাৎ আমি দেখা যাচ্ছে ওই সময়টা আমি সবই করতে চাচ্ছি কিন্তু আসলে কিছুই হলো না। ওই গোলটা তাকে সেট করতে হবে যে আমি কি চাই। এটা আগে তার নিজের সাথে নিজের কথা বলতে হবে যে হ্যাঁ সবাই তো পিএলসি এক্সপার্ট হবে না, সবাই ভিএফডি এক্সপার্ট হবে না, সবাই ইনস্ট্রুমেন্টেশন এক্সপার্ট হবে না, সবাই মেনটেনেন্স এক্সপার্ট হবে না, তো বা একজন মানুষই আবার সবই হবে না, এটাই স্বাভাবিক। তো আসলে সে কোনটাতে মজা পায়, যেটা বললাম, তাকে ইন্টারেস্ট খুঁজতে হবে যে সে কি চায়, কোনটাতে সে ইন্টারেস্ট ফিল করে, সেইটার উপরে তাকে এখন মুভ করতে হবে যে হ্যাঁ আমি এইটা শেখার জন্য আমাকে কোথায় যেতে হবে। সে 10টা জায়গায় ঘুরুক, মানে এটার পেছনে ছুটুক, চাকরির পেছনে না ছুটে। তো এটার পেছনে ছুটলে সে 3 থেকে 4টা স্কিল্ড, যেমন ইন্ডাস্ট্রিতে গেলে মাস্ট মোটর কন্ট্রোলিং লাগবে। তো মোটর কন্ট্রোলিংটার যদি সে একটা গোল হিসেবে সেট করে নেয়, তো মোটর টাইমলাইন অবশ্যই থাকবে। হ্যাঁ, তো এই মোটর কন্ট্রোলিং শেখার জন্য তাকে তো 6 মাস ব্যয় করার দরকার নেই। তো ভালো জায়গায় গেলে, ভালো মেন্টরের সান্নিধ্যে গেলে সর্বোচ্চ 1 মাস, এটা গুড এনাফ। এর মধ্যে সে একটা ইন্ডাস্ট্রিতে মোটর কন্ট্রোলিং, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, আর্ডলে সব শিখতে পারবে, সমস্যা নেই, 1 মাস গুড এনাফ। এরপরে কি শিখতে পারে সে? কন্ট্রোলিং আসতে পারে যে হ্যাঁ যে আমি এই মোটরটাকে আর কীভাবে কন্ট্রোল করতে পারি, যে এটাকে আমি পিএলসি দিয়ে কন্ট্রোল করবো। তবে পিএলসি ধরে চেহারা অনেকে একই রকম দেখা যায়, কিন্তু সব পিএলসি তো এক না। পিএলসির সিপিইউ কি, এক্সপানশন মডেলগুলো কি, অ্যাটলিস্ট নামটা জানুক। এই যে আস্তে আস্তে সে হাঁটা শুরু করলো লাইনে, এটা যদি সে আস্তে আস্তে 3 থেকে 4-5টা, যদি আমি বলতেছি না সে এক্সপার্ট হয়ে এসে তারপরে সে অ্যাপ্লাই করুক, সেইটা না, তাকে অ্যাটলিস্ট ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে এই জিনিসটা এই বাকিটা আমি অবশ্য কাজে হাত দিলে পারবো। তো ওরকম একটা কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট, সেটা আবার বেশি জানে না। ওই কনফিডেন্টলি যদি সেই ভাইভাতে গিয়ে বলতে পারে ফ্রেশিয়ার হিসেবে যে আমি এই স্কিলডে স্ট্রং পয়েন্ট আছে আমার এইরকম, বা 3টা 4টা অথবা 5টা, এই পয়েন্টগুলো আমি খুব ভালো জানি, এইটার উপরে স্যার আমাকে স্কোপ দিলে আমি ভালো কিছু আউটপুট বের করতে পারবো। এবং ওটা নিয়ে যখন যারা ভাইভা বোর্ডে আছে তারা যদি 2-1টা কথা বলে, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ আসলে সে কতটুকু লার্ন করেছে। ডেফিনেটলি তখন ওই 5 বছর বসে থেকে সার্কুলারের পেছনে না দৌড়ায় সে যদি স্কিল বিল্ড আপ করে নিজের রেডি করে, আই থিঙ্ক সো
ডেফিনেটলি সে কোথাও না সেই কোথাও স্কোপ ক্ষেত্রে পাবে। আমাদের অনেক মজার কিছু অভিজ্ঞতা আছে, আমি যেটা শেয়ার করি। লিঙ্কডইন সেটা কিন্তু হ্যাঁ। খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। লিঙ্কডইন এটা আসলে ফেসবুক বা অন্যান্য এগুলোর No. মতো না। সো যারা প্রফেশনাল বা প্রফেশনাল যারা পোর্টফোলিও এখানে তৈরি করেন, সো লিঙ্কডইনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম যে একটা পার্সন যে তার যে পোর্টফোলিও তৈরি করতেছে, তার যে পোস্টগুলো রেগুলারলি দিচ্ছে, সে আসলে কোন টাইপের, কী টাইপের জব খুঁজছে। সো যারা এইরকম টাইপের জব পোস্ট করছে লিঙ্কডইনে, তাদেরকে কিন্তু তারা শো করে অ্যালগোরিদমের জন্য। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জব পাওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায়। আমি অনেক আসলে বেড়ে যায়। ধরেন আমি আসলে পিএলসির উপর এক্সপার্ট, কিন্তু পিএলসির যে বা পিএলসি নিয়ে আমি লার্ন করছি, শিখছি প্রতিনিয়ত, পিএলসি আমার ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি আসলে কোথায় জব করব সেটা সার্চ করে বের করা একটা কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে লিঙ্কডইন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা খুবই ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা প্ল্যাটফর্ম। এবং আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন, আমি একটু আপনাকে ইয়ে করি, সেটা হলো যে অনেক বড় বড় কোম্পানির যেমন এখানে সিইও আছে, ডিপার্টমেন্ট হেড আছে, HR আছে। এইচআররা আছে, চাইলেই কিন্তু ওই কোম্পানিতে গিয়ে ওই পার্সনটাকে মিট করা সম্ভব না, কিন্তু লিঙ্কডইনে কিন্তু এটা খুব সহজে মিট করা যাচ্ছে। সেক্ষেত্রে খুব ভালো কমিউনিকেশন স্কিল Communication থাকতে হবে, skill তাদেরকে হচ্ছে। যখন তখন কিন্তু নক করা যাবে না, জব লাগবে। হ্যাঁ, তাদের না, এভাবে অবস্থা তো বুঝে আসলে নিজেকে আসলে রিপ্রেজেন্ট করতে হবে। আর কি। তো বাট জানাটা সহজ যে এখান থেকে তো অনেকেই কিভাবে বলেন যে সামনে- আমি তো লিঙ্কডইন অনেকদিন ধরে চালাচ্ছি, 1 বছর 2 বছর তো আমার তো কিছু হচ্ছে না। সো আপনাকে তো আসলে জানতে হবে যে আসলে এটা কোন ওয়েতে আপনি চালাবেন, এটা আসলে ইফেক্টিভ ওয়েতে কিভাবে চালানো যায়। ঠিক আছে? তো আপনার আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে, আমাদের এখানে গবেষণা লার্নিংয়ে আমরা যতজন আছেন সবাই আমরা লিঙ্কডইন থেকে নিয়েছি, কারণ আমরা জানি এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং এখানে যারা তাদের পোর্টফোলিও আমরা দেখি, একজন যখন আমরা লিঙ্কডইনেই পোস্ট করি, জব পোস্ট করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা অ্যাপ্লাই করেন আমরা তাদের পোর্টফোলিওটা দেখি যে আসলে এই বিষয়গুলো নিয়ে সে আসলে কতটুকু জানে, কতটুকু তার আগ্রহ আছে। সবচেয়ে বড় কথা যেটা, আগ্রহ থাকলে সে কিন্তু পেরে যায় সামহাও, চেষ্টা থাকলে। তো আমরা এগুলো দেখি যে তার পোস্ট কীরকম আছে, কীরকম তার আগ্রহ আছে। অথচ ধরেন আমরা একজন ইনস্ট্রাক্টর খুঁজছি আমাদের জন্য, পিএলসি ইনস্ট্রাক্টর সাপোজ। সো কেউ পিএলসি নিয়ে রেগুলার পোস্ট করছে, তার কিন্তু পোস্টগুলো আমাকে শো করে, আমাদেরকে শো করে। সো আমরা দেখি যে সে এগুলো নিয়ে ভালো করছে, ভালো কাজ করছে। তো আমরা তার প্রোফাইলে ঢুকে হচ্ছে দেখি তার প্রিভিয়াস 6 মাস 1 বছরের কী রেকর্ড আছে, কি সে শিখেছে এবং কি কোথায় কি কমেন্ট করেছে। ওকে, সো তখনই আমরা কিন্তু জাজ করে ফেলতে পারি এই শত শত হাজার হাজার মানুষের ভিড়ে যে আসলে সে হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। সো লিঙ্কডইন পারফেক্টলি ইউজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন যেটা বলি আমি সেটা হচ্ছে যে অনেকে সিভি বিষয়টা যেটা আছে, যে এখন কিন্তু এটিএস ফ্রেন্ডলি সিভিটা খুবই বেশি মানে প্রেফারেবল, কারণ অনেকগুলো সিভি পরে এইচআর থাকে যারা, তারা আসলে এই সিভিগুলোকে সর্টিং করতেও অনেক কঠিন বিষয় হয়ে যায় ম্যানুয়ালি। আমরা প্রথমে ভিডি জবসে দিয়েছিলাম, এখান থেকে হাজার হাজার লোকজন অ্যাপ্লাই করে, আসলে ওখান থেকে সর্ট আউট করা রিয়েলি ডিফিকাল্ট। তারপরে আমরা কিন্তু তারপর ফেসবুকে গেলাম, ফেসবুকের পরে আমরা কিন্তু লিঙ্কডইনে নিয়মিত পোস্ট করি। লিঙ্কডইন আসলে তো মানে সোশ্যাল মিডিয়া না, এটা আসলে প্রফেশনাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, সোশ্যাল, হ্যাঁ প্রফেশনাল, ঠিক আছে। কিন্তু যারা পারফেক্ট লুক খুঁজতে চায় যে আমার এরকম লুকই লাগবে, এরকম ক্যান্ডিডেট লাগবে, সেই ক্ষেত্রে লিঙ্কডইনের বিকল্প নেই। ওকে, এখন আমরা যদি বলি সিবি নিয়ে, যেহেতু আপনি কথা বলেছেন, সিবি আসলে কীরকম হওয়া উচিত, বা একটা সিবি দেখে কিন্তু প্রথমে ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু ওরা আসলে তার সাথে ইন্টারভিউ নিবে কি নিবে না প্রথমে কিন্তু সিলেক্ট করে ফেলে। সো আপনার হয়তো স্কিল আছে, পার্টিকুলার বিষয়ে স্কিল আছে, কিন্তু ওইটা না দেখে কিন্তু সিবি দেখে তারা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। সো সিবির যে পরিচ্ছন্নতা সেটা কিন্তু মেনটেন করা খুবই জরুরি। সিভিতে যেটা হয়, সিভি যত শর্ট করা যায়, আগে সিভিতে আমি রিসেন্টলি একটু সিভি নিয়ে ঘাটাঘাটি করলাম, বেশ কিছু ফরম্যাট নিয়ে ঘাটাঘাটি করলাম। যারা স্পেশালি এটা নিয়ে কাজ করে তারা খুব ভালো বলতে পারবে, বাট আমার যতটুকু আইডিয়া আমি বলি সেটা হচ্ছে সিভি খুব বেশি বড় করার দরকার নেই। মানে আমি কি পারি সেই কাজ, মানে যে আমার স্ট্রং স্কিলগুলো আছে সেগুলো আমি, যেটাকে বুলেট পয়েন্ট বলতেছি আমরা, তো ওই হিসাবে আমরা ওই জায়গাগুলোতে জাস্ট ওটার হেডলাইনটা আমরা মেনশন করতে পারি। ওইটা সম্পর্কে এত বিস্তারিত বলার দরকার নেই ওই জায়গায়, জাস্ট আমি পয়েন্ট আকারে আমি দিয়ে দিলাম যে আমার এই 10টা স্কিল আছে, এই 10টা স্কিলে আমি কাজ করতে খুবই মানে কনফিডেন্টলি করতে পারি এবং এখানে আমি সাকসেস হয়েছি। এবং 2 যেটা হলো যে সিভিতে অতিরঞ্জিত কালার বা এই বিভিন্ন রং বোল্ড করা, এই করা সেই করা, কোনো কিছু দরকার নেই, এটা সিম্পলিসিটি। এবং সিভিতে যেটা এখন করা হয়, আমার সিভিতেও আছে, সেটা হচ্ছে
লিঙ্কডইনের যে প্রোফাইল লিঙ্কটা ওইটা কিন্তু সিভিতে মেনশন করা থাকে। অবশ্যই দরকার। এটা কিন্তু এখন ওই যে সিভি পেলো হাতে, সেটা সফট কপি হার্ড কপি হোয়াটএভার, দেখা যাচ্ছে যে মানে সে সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক ওখানে নেই। তো ওইখানে যদি তার একটা প্রফেশনাল লিঙ্কডইনের যে লিঙ্কটা আছে তার প্রোফাইলের, সেটা যদি সে ওখানে দিয়ে দেয়, তখন কিন্তু রিক্রুটার যদি চিন্তা করে যে আমি তার সম্পর্কে আরও কিছু জানতে চাই এই সিভির বাইরেও, তখন আমার অ্যাক্টিভিটিসগুলো সে ওখান থেকে দেখে নিতে পারবে। এখানে সিভিতে একটা জিনিস আমার মনে হয় দেওয়া দরকার, বোঝানো দরকার যে অ্যাটিটিউডটা আসলে কেমন, যে শেখার মন মানসিকতা কেমন, প্রজেক্ট কীরকম করেছে, প্রজেক্ট কি প্রজেক্ট সে করেছে, এবং টিমে তারা কাজ করেছে কিনা। সো এই বিষয়গুলো কিন্তু সিভিতে মেনশন করা জরুরি। হ্যাঁ, এটা যদি তার মানে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইভেন না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউনিভার্সিটিতে তারা বিভিন্ন প্রজেক্টগুলো করছে, কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন রকম ওয়ার্কশপগুলো করছে। সো দেখা এইগুলা যখন থাকে, মানে এই অ্যাক্টিভিটিগুলো তো যখন পার্টিসিপেশন থাকে, তখন আসলে বোঝা যায় যে না, তার শেখার আসলে মন মানসিকতা আছে এই বিষয়ে। অ্যাটলিস্ট মানে বোঝা যায় যে তার টিম ওয়ার্কের একটা অ্যাবিলিটি আছে। ওকে, এটা অন্তত এবং তার আগ্রহের জায়গাটা আছে, এটা অ্যাটলিস্ট ক্লিয়ার হওয়া যায়। ওকে, সো এটা সাপোজ দেখা যায় যে আমাদের আগে প্রথম দেখা যেত যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এমবিএ করছে। সো এইটা যাতে না হয়, মানে এই জিনিসটা আসলে মানে অনেকে আমাকে বলেছে, বিএসসির পরে বলেছে যে আচ্ছা ঠিক আছে, এখন দরকার নেই, এখন এমবিএ করলে আমি ডুয়েল লাইনে যেতে পারবো। তো এমবিএ করলাম, আসলে এমবিএ করে আমি বলতেছি না এমবিএ খারাপ, আসলে অনেকেই করতেছে ম্যাক্সিমাম। লাস্ট 3 days ago আমি একজনের সাথে কথা বলতেছিলাম, সে অলরেডি সরকারি জবে আছে, সে বিএসসি কমপ্লিট করেছে, আমাকে বলতেছে যে এখন আমি এমবিএ করবো। আমি বললাম ঠিক আছে, তুমি যদি এমবিএ করতে চাও করো। আসলে এমবিএ করার গোলটা কি? মানে আমি এমবিএ সম্পর্কে এত কিছু বুঝি না, সোজা কথা হচ্ছে আমাকে একটা মানে সেল রেডি করতে হবে। আমি কোনো প্রোডাক্ট আমি সেল করব খুবই স্ট্রংলি, আমি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবো, আমার সাথে কোনো ব্র্যান্ড টাই আপ করলে, কোলাবরেট করলে আমি সেই ব্র্যান্ডটাকে আমার প্ল্যাটফর্ম থেকে আমি মানে এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। তো হ্যাঁ, এটার জন্য ডেফিনেটলি স্পেশাল। কিন্তু আমি যখন আমার ফোকাসড ছিল যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমি তারপরে করলাম এমবিএ। এটা আমার কাছে এখনো প্রশ্নবিদ্ধ যে আসলে মানে এটার ফায়দাটা কি, এটার ভালো সাইড কি, মানে আমি এখনো নিজেই একটু কনফিউজ। বাট আমাকে টানে না আসলে ইলেকট্রিক্যালে বিএসসি করার পরে আমি কেন এমএসসি করতেছি না বা হায়ার স্টাডি করতেছি না, না করে আমি কেন এমবিএ এর দিকে দৌড়াচ্ছি। এটা কি আসলে শুধু জবের জন্যই, যে হ্যাঁ কিছু কিছু জায়গায় দুটোই চাই, বা দুটোই ডেফিনেটলি দুটোই কাজ আলাদা আলাদা, বা দুটোই প্রেফারেবল মার্কেটে, জব মার্কেটে। সো অবশ্যই ইম্প্যাক্ট একটা আছে, কিন্তু আমার কাছে এখনো এটা মানে কনফিউশনাল একটা বিষয় যে এরকম কেন ডিভাইডেডটা হলো। আচ্ছা, তো এটা আসলে যায় না ওরকম। তো আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝলাম যে কানেক্টিভিটিটা গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি নেটওয়ার্কিং করতে হবে, কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ। সো এজ এ ফ্রেশার হিসেবে তারা আসলে কিভাবে একটা নেটওয়ার্ক বা কানেক্টিভিটি তৈরি করতে পারে? এটা হচ্ছে যে মানে বিভিন্নভাবে কানেকশন করা যায়। সবচেয়ে যে সহজভাবে যেটা করতে পারে, যেমন আজকে থেকে শুরু করতে পারে, সেটা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে করতে পারে। ওটাই আমি বলতে চাচ্ছি, যেটা সহজে, যেটা আসলে অনেকভাবে করা যায়। এটা মানে যেমন আমি লিঙ্কডইনে থেকে আমি যেটা বললাম যে এখানে কিন্তু অনেক বড় বড় মানে লোকজন আছে আর কি, যারা এ ধরনের ইন্ডাস্ট্রি লিড করতেছে, বা এ ধরনের ভালো বড় বড় কনসালটেন্সি ফার্মও আছে এই জায়গায়, সেখানেও কানেক্ট হওয়া যেতে পারে। এরপর আমি ফিজিক্যাল যদি চিন্তা করে থাকি, তাহলে সে যে ভার্সিটিতে আছে, সে ভার্সিটিতেই কিন্তু একটা কানেকশন বা একটা নেটওয়ার্কিং করতে পারে সিনিয়রদের ভাইদের সাথে, যে এই ব্যাপার মানে সে রেগুলার কমিউনিকেট রাখলো। এরপরে যেটা হতে পারে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার নেটওয়ার্ক বাড়াইতে পারে, যে কোনো জায়গায় চ্যারিটি ফান্ডের মাধ্যমেও করতে পারে, যে হ্যাঁ বিভিন্ন ওয়ার্কশপে যেতে পারে, ইউনিভার্সিটিতে প্রায় এগুলো হয়। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে সে যখন নিজেকে বিভিন্ন জায়গায় মানে মেলে ধরবে, তখনই তার 10টা মানুষের সাথে পরিচয় হবে, তার সিনিয়ররা যারা আছেন তাদের সাথে, তারা কোন জায়গায় জব করছেন, প্রত্যেকের সাথে কানেক্টিভিটি রাখা, যোগাযোগ রাখা। দেখা গেল যে এরকম হয়েছে যে আমার একজন ক্যান্ডিডেট দরকার, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তখন মাথায় চলে আসে যে ওই ছেলেটা তো আমার সাথে যোগাযোগ করেছিল। এটা আসলে কানেক্টিভিটি রাখার কারণে ওটা নলেজে থেকে যায়, সবারটা থাকেও না। হ্যাঁ। আচ্ছা, তো এখন কিছু গুরুত্বপূর্ণ, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটা বিষয় ফ্র্যাঙ্কলি জানতে চাই, এজ এ বেঙ্গল সিমেন্টে
ধরেন আপনি একজন ফ্রেশার বা জুনিয়র পোস্টে কোনো ইঞ্জিনিয়ার আপনি রিক্রুট করবেন, তো সেই ক্ষেত্রে তার কি কি রেসপন্সিবিলিটিস থাকে, তাকে কি কি কাজের মধ্য দিয়ে যেতে হয়? আবারও ওই একটা জায়গাতে আসি আমরা, নর্মালি কেউ রিস্ক নেয় না। তো খুব বেশি করে শক্ত করে বললে আর কি এরকমই বলতে হয়, রিস্ক হয়ে যায়, কারণ এখানে হেভি ইকুইপমেন্টগুলো থাকে আসলে। সেক্ষেত্রে ফ্রেশারদের জন্য গিয়ে ডিভাইসগুলো চিনে সেটাকে হ্যান্ডেলিং করা একটু টাফ, এই জন্য খুব বেশি ইয়ে করা হয় না। বাট তার যদি স্কিল থাকে যে হ্যাঁ সে খুব না, ফ্রেশ, আমি বলতে চাচ্ছি যে একজন সে জয়েন করলো বা জয়েন করবে, সেক্ষেত্রে তার দায়িত্ব কি হইতে মানে পারে? জয়েন করার পর হ্যাঁ, কোনো না কোনো ভাবে সে জয়েন করে ফেলেছে, সেটা অন্য বিষয়। Okay, fine. আপনার একজন মানে দায়িত্ব তার কি আচ্ছা, হইতে পারে? তার যে দায়িত্ব যেটা হতে পারে সেটা হলো যে একটা ইঞ্জিনিয়ারের সাথে আমার একটা মানে টিম থাকবে, সেখানে ইলেকট্রিশিয়ান আছে, আরো অনেক কিছুই আছে, অনেকেই আছে। এই একটা টিম দেয়া হবে তাকে, এই টিম অনুযায়ী তাকে প্রতি শিফট, তার শিফট ওয়াইজ বা সে যে শিফটেই থাকুক না কেন, শিফট ওয়াইজ, যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করলে শিফট থাকে, এই শিফট ওয়াইজ তাকে এই রেগুলার যে কাজগুলো আছে, যেমন মেশিনগুলো মনিটরিং করা, ঠিকমতো কাজ করতেছে কি না, তারপর কোথাও যদি টেম্পারেচার ইস্যু থাকে সেটা খেয়াল করতে হবে, টাইম টু টাইম রিপোর্ট লেখার বিষয় থাকলে সেটা রিপোর্ট লিখতে হবে। তারপর আমার যদি শিডিউল মেনটেনেন্স থেকে থাকে, সেটা যদি আমার প্রোডাকশন মেইনটেনেন্স শিডিউল কিভাবে তৈরি করবে? মেইনটেনেন্স শিডিউলটা হচ্ছে যে যে এক এক মেশিনের এক এক রকম মেইনটেনেন্স শিডিউল থাকে, সব মেশিনের ম্যানুফ্যাকচারাররা সেটা বলে দেয়, সেটা কিছু বলে দেয়, অথবা ম্যানুয়াল থাকে, সেখানে থাকে যে এটার এই রকম একটা শিডিউল হয়, এতদিন পর পর এটাকে মেইনটেনেন্স করতে হয়। তারপরেও দেখা যায় যে ম্যানুফ্যাকচারের সেই শিডিউলটা সবসময় হয় না। এখন প্রত্যেকটা প্ল্যান্টেই কিন্তু মেইনটেনেন্স একটা শিডিউল থাকে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউলটা আসলে ওইভাবেই মেক করা হয়, বছরের প্রথমেই মেক করা হয়। তো ওইটাকে ফলো করে দেখ, যেমন আমি চিন্তা করতেছি এই মুহূর্তে কথা বলতেছি, এই মুহূর্তে আমার একটা মানে আমি তো শিডিউলটা করতে হয় অনেক আগে। তো আজকে যখন আমি মেনটেনেন্সটা করার কথা, কোনো কারণে আমার ফ্যাক্টরিতে আজকে এটা করা সম্ভব হচ্ছে না, সেটা হচ্ছে আমার প্রোডাকশন অনগোয়িং, এটাকে বন্ধ করে তো আমি যাবো না, যেহেতু আমার ব্রেকডাউন মেনটেনেন্সে যায় নাই। সো আমি প্রিভেন্টিভ মেনটেনেন্সের কথা বলতেছি, তাহলে আমাকে ওয়েট করতে হবে। তাহলে ওকে, যেমন আমার প্ল্যানটা কিন্তু আইএসও সার্টিফাইড Certified. প্ল্যান, সো ওইখানে কিন্তু এগুলোর সমস্ত পয়েন্ট উল্লেখ করতে হয় যে আমার শিডিউল ছিল আজকে, আমি কেন আজকে করতে পারিনি, কেন গতকালকে আগামীকালকে আমাকে করতে তার মানে হচ্ছে। আমরা বলতে পারি যে প্রথমে কিছু ডকুমেন্ট থাকবে, চেকলিস্ট থাকবে, হ্যাঁ, প্রতিদিন checklist এগুলো চেক থাকবে, করতে হবে check করতে যে হবে। কোথায় কোনো প্রবলেম আসতেছে কিনা, আসতেছে সেন্সরে কোনো কিনা। প্রবলেম আসতেছে কিনা, এগুলা রিপোর্টিং, এটা র্যান্ডম রিপোর্টটা জেনারেট করতে র্যান্ডম হবে। করতে হবে, রিপোর্ট জেনারেট হ্যাঁ। করতে হবে, সিনিয়রদেরকে রিপোর্ট করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। এবং জুনিয়র যারা আছে তাদেরকে যদি কোথাও অ্যাসাইন করতে হয় সেটা কাজ করাইতে হবে। কাজ করতে গেলে কি কি প্রবলেম আছে সেটা তাকে দিতে হবে, যদি তার রেঞ্জের বাইরে চলে যায় তার সিনিয়রকে অবহিত করতে হবে, কাজ করার ক্ষেত্রে টুলস গুলো তো অবশ্যই টুলসগুলো মেইনটেইন ডেফিনেটলি করতে হবে, মেইনটেইন করতে হবে, সেফটি মেইনটেইন করতে সেফটি হবে। মেইনটেইন করে কাজ করতে হবে। তারপর ওই জায়গায় কাজ করতে গেলে এটা চাইলে একা কাজ করা যাবে না, ওইখানে মানে ইলেকট্রিক্যাল হলে মেকানিক্যাল ক্লিয়ারেন্স লাগবে, আর মেকানিক্যাল কাজ করতে গেলে ইলেকট্রিক্যাল ক্লিয়ারেন্স লাগবে। তো ওইখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল হিসেবেও একটা টিম ওয়ার্ক করতে হয় একটা কাজ করতে গেলে, কারণ একটা মেশিন আসলে যে পাওয়ারটা খরচ করে এটা কিন্তু ইলেকট্রিক্যাল, আমরা বলতেছি এত কিলোওয়াট, আসলে কিন্তু মেকানিক্যাল পাওয়ারকেই কিন্তু ইলেকট্রিক্যাল রান করতেছে। আচ্ছা, তো আলটিমেটলি কিন্তু মেকানিক্যাল পাওয়ার, তো ওইখানে এই ক্লিয়ারেন্সগুলো রাখতে হবে। তারপরে সেটা, আর যদি ব্রেকডাউন মেনটেন্যান্সে চলে যায় তখন তার কোনো কথা বা সময় নেই, ডিরেক্টলি ওদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটাকে আপ করতে Solution হবে, করতে হবে। সলিউশন করতে হবে এবং আবার প্রোডাকশন রান করতে হবে। আচ্ছা, অনেক প্রবলেমের কথা আমরা জেনেছি, এখন আমরা কিছু আশার কথা শুনতে চাই যে এরকম প্রবলেম থাকা সত্ত্বেও আপনি শুরুতেই বলেছেন যে ফিউচারে অনেক ভালো কিছু এইসব সেক্টরে, এনার্জি সেক্টরে, রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ইনভেস্টররা তাদের ফ্যাক্টরি আরও আধুনিক সফিস্টিকেটেড করতে চাচ্ছে। সো সেই ক্ষেত্রে ইন ফিউচারে তারা যে কাজ করবে, তাদের যদি উৎসাহ বাড়ানোর জন্য কিছু বলেন। আমার মতে তিনটা জিনিসের উপর ফোকাসড হলে নেক্সট যে ফিউচারটা আপকামিং আসতেছে যেটা, তো ওইখানে আমাদের মনে হয় খুব মানে সাস্টেইন করাটা খুব সহজ হবে আর কি। ইলেকট্রিক্যাল ফিল্ডে, ইলেকট্রিক্যাল ফিল্ডে সেটা হচ্ছে প্রথমত তাকে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সের উপরে তাকে স্কিল বিল্ড আপ করতে হবে, বা অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স সম্পর্কে, তার মেইনটেনেন্সটা কী, কয় ধরনের মেইনটেনেন্স হয়। এরপরে সোলার সেক্টরটার উপরে সে নজর দিতে পারে, সোলার সেক্টরটা সামনের দিনগুলোতে লিড করবে এটা বলাই যাচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে অটোমেশন,
এই অটোমেশনটা নেই কোথায়, সব জায়গাতেই আছে। তো দিন যাচ্ছে অটোমেশনটা বাড়তেছে। এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন এমন কোনো ফ্যাক্টরি আসলে আমার মনে হয় খুঁজে পাবে না যেখানে আসলে অটোমেশন অটোমেশন নাই। এখন সব জায়গাতেই চলে আসছে। হ্যাঁ, আচ্ছা। তো এই তিনটা জিনিসে যদি কেউ ফোকাসড হয়, যে হ্যাঁ অটোমেশন সম্পর্কে জ্ঞান অর্জন করলো, সোলার, এই তিনটা সেক্টরের মধ্যে সে যদি যে কোনো একটাও বেছে নেয়, আই থিঙ্ক সো যে সে ওইটার উপর যদি ফোকাসড থাকে। যেমন চিতাবাঘ কি হয়, আমি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখা যায় অনেকগুলো হরিণ দৌড়াচ্ছে, চিতাবাঘ কি করছে, যে কোনো একটাকে টার্গেট করছে, ওর হাতের পায়ের সাথে কিন্তু আরো অনেকগুলো হরিণ লেগে যাচ্ছে, ও চাইলে সেগুলো ধরতে পারে কিন্তু ধরে না। ও যেটা টার্গেট করছে ও কিন্তু ওইটাকেই অনেকক্ষণ ধাওয়া করে 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 ওটাই ধরতেছে। তো টার্গেটটা হইতে হবে এরকম যে আমি এই সেক্টরগুলোর মধ্যে আমি এইটাতে যাই, তো ওই রকম টার্গেট হলে তা আই থিঙ্ক সো যে এই যে তিনটা বললাম আমার ব্যক্তিগত অভিমত থেকে, এই তিনটাতে সে নলেজ গ্যাদার করতে চায় পারে। আচ্ছা, এবং যদি চায় যে আমি যে কোনো একটা লার্ন করব, সে সেটাও করতে পারে। আচ্ছা, আপনি অটোমেশনের কথা বলেছেন। অটোমেশন আসলে সে মানে কিভাবে গাইডলাইনটা নিবে, কিভাবে শিখবে, কিভাবে আগাবে? অটোমেশন যদি জিরো থেকে শুরু PLC র করতে কথা আপনি হয়, বলেছেন, পিএলসি PLC যদি জিরো থেকে করতে হয়, তাহলে কোনো ইন্ডাস্ট্রি তাকে পিএলসি তে হাত দিতে দিবে না, এটা প্রথমেই ক্লিয়ার না, কথা। সে লার্ন করবে হ্যাঁ, কিভাবে ওটাই বলতেছি গাইডলাইনটা? যে সে বলার সুযোগ নেই যে তুমি যে করে হোক জয়েন করো, কাজ করতে করতে শিখবা, এটা সুযোগ এই মুহূর্তে নাই। যারা পায় হলো ভাগ্য। হ্যাঁ, ওটা ভাগ্যক্রমে পায়, এটা আসলে খুব ব্যতিক্রম বিষয়। বা দেখা যায় যে আমাদের অনেকেই মানে অনেক ক্ষেত্রে এরকম হয়, জয়েন করেছে ফ্রেশার, বাট দেখা যায় যে জবের ক্ষেত্রে গেলে তাদের আসলে স্কিল ডেভেলপমেন্টটা খুব জরুরি বিষয় হয়ে দাঁড়ায়, এবং জরুরি বিষয় হয়ে দাঁড়ায় স্কিল ডেভেলপমেন্টটা, এবং কোম্পানিও চায় সে স্কিল কোথা থেকে করুক। হ্যাঁ, এটা আছে, এ ধরনের অনেকগুলো জায়গায় আছে, মানে আমাদের কোম্পানিতেও এ ধরনের স্কোপ আছে যে কেউ যদি চায় যে আমি স্পেশাল ট্রেনিং নিতে চাই এটার উপর, সেটা কোম্পানি থেকেও কিন্তু এটারে বুস্ট আপ দেওয়ার চেষ্টা করা হয়। তো এটা তারা চায়, ওই ধরনের কোম্পানিগুলোই চায়, যারা আসলে তারা এই জন্যই হয়তো বা লিডিং কোম্পানি ম্যাক্সিমাম এভাবেই চায় যে আসলে ঠিক আছে, তারা আসলে বেসিক্যালি এত তো এক্সপার্ট লোক আমরা যেহেতু প্রডিউস করতে পারছি না একাডেমিক্যালি, সো তারা তাদের লিডিং কোম্পানিগুলা তারা কি করছে, তাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছে। বাট যারা ট্রেনিং এর সুবিধা পাচ্ছে না, তারা কিভাবে করবে? তাদের জন্য এই যে কোম্পানি যেহেতু সুযোগ পাচ্ছে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ সে যদি একটা অটোমেশন শিখতে চায়, পিএলসি যদি শিখতেই চায়, বা পিএলসি নিয়ে যদি কাজই করতে চায়, বা তার যদি ইন্টারেস্ট ফিল হয়, তাহলে সে কিন্তু চাইলে একটা ইন্ডাস্ট্রিতে জব করতেছে, তাকে কিন্তু তার সিনিয়র বা যেই হোক না কেন ওই জায়গাতে কিন্তু হাত দিতে দিবে না, এটা স্বাভাবিক বিষয়, এটা দেয় না, নর্মালি দেয় না। তো অনেক জায়গাতে আবার থাকলে সে সিনিয়রের কন্ট্রোলেই থাকে, সেও কিন্তু মানে কোনো না কোনো ভাবে মানে সে পাচ্ছে না, তাকে আবার তার শেখারও ইচ্ছা থাকে, তাকে ডেফিনেটলি এই ধরনের কোনো একটা ট্রেনিং সেন্টারে আসতে হবে। ট্রেনিং সেন্টারে এসে তাকে ওই নলেজগুলো গ্যাদার করতে হবে। অনেকের দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে ফ্যাক্টরি ট্রেনিং সেন্টার আসলে, তাহলে সেক্ষেত্রে না, এখন তো আসলে ট্রেনিং সেন্টারের বিষয় যেটা আমি একটু আগেও বললাম, যে এটা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মে করা যায়। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি ডিভাইসটা ধরলাম, ফিজিক্যালি কানেকশনটা করলাম, তো ঠিক আছে, আমি যদি জানি যে আমার পিএলসির এই পোর্ট থেকে আমি এখানে দিলে এটা ডিও পোর্ট, এটা ডিআই পোর্ট, বা এটা এআই, এটা এও, সরি এদিকে এবার কথা না বলি, তো এই পোর্টগুলো কি হয় এটা যদি সে ম্যানুয়াল থেকে জানে, বা তার যদি জানার ইচ্ছা থাকে, তাহলে এই জিনিসটা সে অনলাইনে বসেও করতে পারে। দুঃখের বিষয় হচ্ছে, আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, ইউটিউব ঘেটেও এই ধরনের গোছানো কোনো ভিডিও নেই। মানে ফ্রেশাররা থেকে শুরু করে আছে, হয়তোবা দু একটা ভিডিও দেখা গেল আছে, তারপরে কিন্তু সেও আর কন্টিনিউ করে নাই, কোনো কারণে করে নাই আর কি। বা দেখা যাচ্ছে 5টা 7টা 10টা 20টা ভিডিও দেওয়ার পরে সে কিন্তু আর মুভ করে নাই। আবার অনেক প্রতিষ্ঠান আছেন, ট্রেনিং সেন্টার আছে, এরকম এখন অনেক আছে, তাদের আসলে গোলটাকে আমি জানি না, তারা বলে অ্যাডভান্স লেভেল, আসলে অ্যাডভান্স লেভেল বলতে কোনটা বোঝায়? যে আমি পিএলসির এক্সপার্ট বানাবো অ্যাডভান্স লেভেলের, তাহলে অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট কয়জন আছে, কতগুলো আছে, বা কয়জন বানাচ্ছে, সেটা ওখানে গিয়ে ট্রেনিংগুলো দেখা যাবে সে জাস্ট ওই কিছু ছোটোখাটো বেসিক কমেন্টস দিয়ে এর মধ্যেই লার্ন করা। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে, ব্যবসা দরকার, ব্যবসার পাশাপাশি এটাও দরকার। তো যারা একমাত্র যে আমরা প্রত্যন্ত অঞ্চলে আছি, এখান থেকে এসে তার যে নরমালি যে শহরে এসে তাকে ট্রেনিং বা ট্রেনিং সেন্টার তার কাছ থেকে সুযোগটা থাকে না, অনেক দূরে হয়ে যায়, ট্রাভেলের জন্য সমস্যা হয়, তাহলে ডেফিনেটলি
তাকে অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, আপনাদেরটাও আছে আমি যতটুকু জানি, আপনারা অনলাইনে না অনলাইনেও আমরা দেখেছি যে অনলাইনেও লোকজন কিন্তু করতে চায় না, অনেকেই আছে যারা অনলাইনে প্ল্যাটফর্মে এটা তো করতে হচ্ছে চায় না। যে যার সেই ক্ষেত্রে ক্ষুধা, আসলে মানে কি না করণীয়? আর কিছু করার নেই, সেটা হচ্ছে সে যদি অফলাইনে তার সুযোগ নেই, অনলাইনে সে করতে চায় না, আলটিমেটলি সে শিখতে পারবে না। এইগুলো একটা সাধনার বিষয়। এগুলো আমি আবার আসলাম অনেক ক্ষেত্রে একটা দেখা যায় কোর্সে 10টা লাইন লিখে দিল, মাই কোর্স আউটলাইন, আমি এগুলো শেখালাম, শেষ। আমি যখন কোর্স করেছি তখন আমি খুব ভালো মতো শেষ করতে পেরেছি, লার্ন করেছি, আমি বাসায় 6 মাস বসে থেকে সব ভুলে দেবো। আচ্ছা, তো এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের বিষয়, যে আমি বডি বানাতে চাচ্ছি, জিম করব, 6 মাস করে ছেড়ে দেবো, আবার কঙ্কাল হয়ে যাব, দরকার নাই তো। এটা যতদিন আছে তাকে ভাত মাছ খাওয়ার মতো তাকে প্রতিদিন এটাকে করতে হবে। কন্টিনিউ রাখতে হবে। বুঝতে পেরেছি। না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনেও দেখা যায় যে ইন্টারনেট কিন্তু এখনও বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ না। আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে, শহরের কথা বাদ দিলাম, প্রত্যন্ত অঞ্চলের কথা বিবেচনা করেন, সো তারা কিভাবে শিখবে? তাদের অনেকের এফোর্ডেবিলিটিও নাই। এটা অবশ্য একটা বিগ চ্যালেঞ্জ, কারণ ওয়ে তো দুইটা, একটা হচ্ছে যদি অফলাইনে, সে যদি অফলাইনেও সে ওখানে ডিস্টেন্সের কারণে বা ট্রাভেল করার কারণে সে পারতেছে না, অথবা যদি এরকম হয় যে আমি বেশিরভাগই অনলাইনেও দেখা পাচ্ছি যায় না। যে যারা ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় জব করছেন বা আছেন দূর দূরান্তে, তারা আসলে সুযোগটা থাকে না। হ্যাঁ, সুযোগটা থাকে না। অনেকে আছে দেখা যাচ্ছে যে আমি ঢাকার আশেপাশে থেকেও ঢাকায় মুভ করতে পারতেছি না, এই ধরনের ঢাকায় আছে। তো ট্রাফিক জ্যামের হ্যাঁ, অবস্থা তো সবাই এখন জানে। এখানে এটা হয় না, ডেফিনেটলি তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মটাই সবচেয়ে বেস্ট। আর আমার মনে হয় আমি আপনার সাথে একটু দ্বিমত করতেছি, কারণ এই 2025-এ এসে যেখানে স্টারলিং চলে আসছে বাংলাদেশে, আই থিঙ্ক সো যে খুব ভেরি নিয়ার যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো ভাবে আইএসপি আর পৌঁছে যাবে। আইএসপি গুলো আসলে তারা সাপোর্ট দিয়েও দিবে কোনো না কোনো ভাবে। আর যেহেতু এখন সব এন্টারটেইনমেন্টে বেশি উদ্গ্রীব থাকে, আসলে লার্ন করার পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে আমি ফোকাসটা আছে, আমি ফেসবুকে বা ইউটিউবে গেলাম, আমার এন্টারটেইনমেন্টেই আমি বেশি সময়টা আমরা নষ্ট করে আমরা ফেললাম। যেহেতু অনলাইনে দীর্ঘদিন ধরে আছি, আমাদের কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে ফোকাসটা থাকে না, এন্টারটেনমেন্টই চলে যায়। দেখা গেল যে একটা ট্যাব ওপেন করছে ক্লাসের, সো সেটাতে ওপেন রেখে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। বা ইউটিউবে ধরেন, আমরা কোনো ইউটিউবে এখন বর্তমানে অনেক রিচ, অনেক ভালো কন্টেন্ট আছে, আপনি সার্চ করলে পাবেন, অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, প্লেলিস্ট আছে। বাট দেখা যায় যে আমরা এক জায়গায় আছি, ওইটা থেকে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আলটিমেটলি যেটা শিখতে চাইছি ওই জায়গায় না গিয়ে আমরা অন্য কিছু ওই যে আমি চিতাবাঘের উদাহরণটা দিলাম, মানে ওরকম চলে হতে যাচ্ছি। হবে। হ্যাঁ, এটা আসলে মানে দোষটা মেন হচ্ছে ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়ার কারণেই। কারণ এখানে সুযোগটা অনেক বেশি যে ডিস্ট্রাক্ট হওয়ার জন্য। তো দেখা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায়, এইটা আসলে কিভাবে দূর করা যায়? এটা ফোকাসটা আসলে কিভাবে রাখা যায়? ফোকাস রাখার ক্ষেত্রে যেটা মানে প্রথমত হচ্ছে যে আমি যদি শিখতে চাই, অনেকেই বলেন যে আমার সময় নাই, যে আমি শিখতে পারতেছি, সময় নাই। কিন্তু আমি ড্যাম শিওর যে আমি তাকে বলি যে আপনার ফোনের স্ক্রিন টাইমটা কত আপনি একটু দেখান, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। কোন কারণে? এই যে সব আননেসেসারি কন্টেন্ট, সো এগুলা কনজিউম করতেছি। কিন্তু দেখা যায় যে আসলে যেটা দরকারি ওইটা করতেছে না, বা করলেও অন্যটাতে এন্টারটেনমেন্টে চলে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে দেখি, আমাদের ব্রেইন আসলে সবসময় লার্নিং মোডে থাকতে চায় না। কারণ লার্ন করাটা সবচেয়ে কঠিন বিষয় দুনিয়ার মধ্যে। আপনি কোনো কিছু শিখবেন, সেটা সবচেয়ে কঠিন। আপনি যত ভারী কাজই করেন না কেন, তার চেয়ে কঠিন, আপনি ওইটার মধ্যে থাকতে পারবেন না। সো দেখা যায় যে ব্রেনের উপর একটা প্রেশার পড়ে, সো ওই প্রেশারে সে এন্টারটেনমেন্ট খুঁজতে থাকে ব্রেন, তখন সাবকনসিয়াসলি। তো দেখা যায় যে আলটিমেটলি এটা শেখা হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোকাস থাকতে হবে, সচেতনভাবে সেটা করতে হবে যে না, আমি এটা করব না। শিখতে চাচ্ছে তাকেই হতে হবে, সচেতনভাবে করতে হবে। কারণ অবচেতন মাইন্ডে আমরা চলে যাই, অন্য জায়গায় ডিস্ট্রাকশনটা চলে আসে। সো এই আমরা অনেক কথা আলোচনা করেছি। আমার মনে হয় যে যারা লার্ন করতে চায়, যদি তাদের মানে লার্ন করার ক্ষুধা থাকে, সত্যি যদি ক্ষুধা থাকে, তারা যদি আসলে নিজেকে একটা জায়গায় নিতে চায়, আমার মনে হয় যে হ্যাঁ, সারাদিনে সে 5 ঘন্টা কনজিউম করুক না এন্টারটেনমেন্ট, সমস্যা নেই। স্পেসিফিকলি সে শুধু প্রতিদিন কমপক্ষে যদি 1 ঘন্টা করেও যদি শুধু এইগুলোর পিছনে সময় ব্যয় করে, যে আমি কিছু স্কিল লার্ন করব, জাস্ট 60 মিনিটস, এই 60 মিনিটস সে মোটামুটি এন্টারটেইনের জগৎ থেকে বের হয়ে যাবে। যে আমি শার্পলি এই কোয়ালিটি, এই টাইমটা আসলে যেন কোয়ালিটি টাইম হয়, আমি 1 ঘন্টা আমি এইটার পিছনে ব্যয় করব। এক্স্যাক্টলি।
ওকে, এটা সে চুজ করবে, এটা হচ্ছে সচেতনভাবে তাকে হচ্ছে তাকেই এই করতে হবে। ডেডিকেশনটা এটা আপনি দিতে করে হবে, দিতে পারবেন না, এটা ফোকাসটা। পৃথিবীতে কেউ কাউকে করে কারণ দিতে এখন পারবে না। বর্তমান যুগে ধরেন ফোনের একটা নোটিফিকেশনই আমাদের ফোকাসটাকে বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করে সো দিচ্ছে। আপনাকে আসলে সিলেক্ট করতে হবে যে কোন কোন জিনিসগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে, কোন কোন জায়গায় আপনার সময়গুলো নষ্ট আমরা হচ্ছে। তো সো এই আসলে জিনিসগুলো আসলে হ্যাঁ, হ্যাঁ, মানে তাকেই ব্লক ঝেড়ে করতে ফেলতে হবে। হবে, তাকেই ব্লক করতে হবে। Okay. আর আমরা তো এগুলো বাদ দিয়ে চলতেও পারবো না, এগুলো নিয়েই চলতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে সচেতনভাবে সেটা করতে হ্যাঁ, হবে। মানে আমরা হয়তো বা একেবারে জিরোতে নিতে না, আমরা যতটুকু অমিট করতে পারি ওইটুকু আর কি। আর তারটা তো তাকেই বুঝতে হবে, যে শিখতে চাচ্ছে তাকেই বুঝতে হবে, তাকে টাইমটা ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট তো আসলে সহজ জিনিস না, এটা তাকেই ম্যানেজ করতে হবে। আমরা যেটা দেখেছি, টেলিগ্রাম যিনি বানিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্ম, সো উনি কখনো ফোন ইউজ করেন না। ফেসবুক তাদের ছেলে মেয়েদেরকে ফেসবুক ইউজ করতে দেয় না। সো এগুলো আমরা দেখেছি। সো এসব বিষয়ে ডিভাইস ইউজ করা, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করার বিষয়ে এগুলো আসলে হ্যাঁ এডিকশন, এবং দিন শেষে দেখবেন যে এটা আসলে কোনো কাজে আসে না এবং মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে। সো আমরা চাইবো যে এগুলা থেকে আপনারা দূরে থাকেন এবং কোনো একটা বিষয়ের উপর ফোকাসড হন। যে কোনো একটা বিষয় তার যেটা সেই ক্ষেত্রে পছন্দের একটা আপনার বিষয়। যদি খুবই প্রবলেম হয়, আপনি ধর্মীয় রীতিনীতিগুলো খুব স্ট্রিক্টলি ফলো করতে পারেন। হ্যাঁ, স্ট্রিক্টলি ফলো করতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেক আপনি স্পিরিচুয়ালি, মেন্টালি অনেক নিজেকে ফ্রেশ মনে করবেন। ওকে, সো আজকে আমরা অনেক কিছু আলোচনা শুনলাম। অসংখ্য ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা শুনতেছেন, তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আশা করি যারা তরুণ প্রজন্ম আছেন, যারা নতুন চাকরিতে ঢুকতে যাচ্ছেন, সো তাদের জন্য এটা আসলে অনেক এই সেশনটা অনেক ফ্রুটফুল হবে। সো তাদের উদ্দেশ্যে যদি শেষে কোনো একটা কথা বলেন। আমি নতুনদেরকে ওয়েলকাম করতেছি এবং আমি খুবই আশাবাদী। এখনকার নতুনরা অনেক এনার্জেটিক এবং অনেক ফাস্ট। সো তাদের এই ট্যালেন্টটাকে যেন খুব ভালো জায়গায় কাজ করা হয়, অন্য জায়গায় যেন ফোকাস না থাকে, এবং তারা নিজেরাও জানে না যে তাদেরকে দিয়ে কি করা সম্ভব। যদিও জেনজির কথা চলে আসে আর কি, তো আমরা তাকায় থেকে দেখি যে আসলে যে ছোট ছোট ছেলেপেলেগুলো কত কি করতে পারে। তো সেদিক থেকে মনে হয় যে তারা নিজেদের পটেনশিয়ালিটি যে বিষয়টা খুঁজে বের করা উচিত এবং সেটাকে প্রপারলি ইউটিলাইজেশন করা উচিত। অবশ্যই আমি আসলে স্যালুট জানাই জেনজিকে, কারণ তারা আসলে যে কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেছে সেটা আমাদের জেনারেশনে নাই। এটা সত্যি কথা মানতে হবে। এবং তারা যদি চায়, তারা পৃথিবী চেঞ্জ করে দিতে পারে। একজন ইলন মাস্ক যদি পৃথিবী এত অবদান রাখতে পারে, একজন মানুষ, আমার ধারণা যদি আমাদের জেনজি যদি নিজেদের পটেনশিয়ালিটি ব্যবহার করে যদি সামনের দিকে এগিয়ে যায়, আমরা নতুন অন্যরকম একটা বাংলাদেশ পাবো। অবশ্যই সেটাই পাওয়ার কথা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং অনেক দোয়া থাকবে। সবাই সবার ইলেকট্রিক্যাল কাজে ফোকাসড হন। আর আমরা চাই যে আমরা যে ফরেনারদের ওপর ডিপেন্ডেবল আছি এখনো ইন্ডাস্ট্রিগুলা, তো আমরা চাই এখান থেকে বের হয়ে আসতে। এটা আমাদের দেশের, আমাদের খাঁটি বাংলাদেশের যে ছেলেপেলেগুলো, যে আপনারা যে ইয়াং ট্যালেন্টগুলো আছেন, আপনাদের ট্যালেন্টগুলো এখানে ইনভেস্ট করুন, এগুলো শেখার পিছনে ইনভেস্ট করুন। ডেফিনেটলি এখান থেকে একটা কোয়ালিটি পে ব্যাক পাবেন, এটা আমি ইনশিওর করতে চাচ্ছি। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো সেশনে। আসসালামু আলাইকুম।